হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোদের কি অবস্থা সবার? ওকে, 26-এর বাচ্চারা কি অবস্থা সবার? একটা ক্লাসও করা হয় নাই, কজ 2 দিন আগে এনরোল করছি। প্যারা নেই, এইসব ক্লাস তো মানে 4-5 ঘন্টার ক্লাস না, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস চিল মোডে করে ফেলবি, 2x স্পিড দিয়ে করবি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ইতিমধ্যে মোটামুটি কেমিস্ট্রির মেইন ক্লাসে আমরা ঢুকিনি। তো আমরা বিবিসি নিয়ে পড়াশোনা করতেছি, বেসিক বিল্ডিং ক্লাস। তো অ্যাকচুয়ালি যদিও আমরা বলি যে মেইন ক্লাসে আমরা যাইনি, এগুলা কি ক্লাস তাহলে? এগুলা কি রোহিঙ্গা? এগুলা কি উগান্ডা থেকে আসছে, না মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে আসছে? এগুলা আসলে মেইন ক্লাসেরই পড়া। তো ব্যাপারটা কি হইতেছে? ব্যাপারটা হইতেছে যখন মেইন ক্লাস নিব তখন এই জিনিসগুলো পড়াইতে গেলে কি হবে যে একটা মেইন ক্লাস, একটা টপিক, মনে কর একটা টপিক ভালো মতো বোঝানোর জন্য, হ্যাঁ, যেই যেই জিনিসগুলো তোর দরকার ওইগুলা যদি তুই ক্লাসে বসে ঠিক করিস তাহলে ওই জিনিসটা হয়ে যাবে লেন্দি। তাহলে হবে কি যে মানে ওই টপিকটা শান্তিমতো বোঝার জন্য, ফিল নেওয়ার জন্য যেই মানে ব্যাপারটা, ওইটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। সো ওই জিনিসটাকে স্মুথ করার জন্য, ইজি করার জন্য আমরা হচ্ছে এইবার প্রথম 26-এর জন্য আমরা এই বিবিসি বেসিক বিল্ডিং ক্লাসের মানে নেওয়ার সিদ্ধান্ত নিছি। তো একটা সিম্পলি জিনিস চিন্তা কর, ধর তুই যুদ্ধে নামলি, হ্যাঁ, যুদ্ধে নামলি, তুই কি করলি, ধর একটা বন্দুকের তুই পার্টসগুলো হাতে নিয়ে গেলি, তারপর গুলি আরো মনে কর যে ওই যে বম টম যা আছে সব কিছু কি করলি, তুই এই পার্টসগুলো হাতে নিয়ে গেলি। তুই সিদ্ধান্ত কি নিলি যে যুদ্ধের ময়দানে গিয়ে তুই এগুলো একটা একটা করে লাগাবি, তারপর তুই হচ্ছে অ্যাটাকে যাবি। তো এবার মনে কর যে যুদ্ধ যখন তুই বসে ময়দানে বসে রেডি করবি, ততক্ষণে অপোজিশনের একটা হেডশট খাবি তুই এই জায়গায়, অপোজিশনের একটা স্নাইপার শট এসে ঠিক এই জায়গায় দিবে, তুই শেষ। তো এই বেসিক বিল্ডিং ক্লাসগুলো হচ্ছে ধর পার্টস, বিভিন্ন অস্ত্রের পার্টস। এখন এই পার্টসগুলো যখন তোর কাছে রেডি থাকবে, তখন আগে থেকে যদি রেডি থাকে, আগে থেকে যদি জোড়া লাগানো যায়, তাহলে তুই যখন মেইন ক্লাস করবি তখন গিয়ে তুই ডিরেক্ট অ্যাটাকে যেতে পারবি। বুঝাইতে পারছি? সো অনেকেই যারা, আমি এই কথাগুলো এই জন্য বললাম, 2-4 জন বলতেছিল যে ভাই মেইন ক্লাস কবে শুরু হবে, মেইন ক্লাস। এরা কি উগান্ডাতে আসছে? এই যে ধর তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যা হচ্ছে পরিমাণগত রসায়ন, তারপরে তোর তড়িৎ রসায়ন, এবং আমাদের ফার্স্ট পেপারও বিভিন্ন জায়গায় তুল্য সংখ্যা লাগে। তো এই যে জিনিসটা, এই টপিকটা টুডে টুমোরো পড়া লাগতো না? তুল্য সংখ্যা না পড়লে তুই ওই ম্যাথগুলো তো বুঝবিই না, ওই জিনিসগুলোই তুই বুঝবি না। জারণ বিজারণ, হ্যাঁ, জারক বিজারকের ব্যাপার স্যাপার, এগুলোতে তুল্য সংখ্যা না বুঝলে এগুলো বুঝবিই না। তো সিমিলারলি এর আগে ধরে যে এককের পরিবর্তন হয়েছে বা আর যেসব ক্লাসগুলো হয়েছে এর আগে, তো এগুলো তো একদম বেসিক জিনিস, এগুলো তো জানতে হবে। তো এগুলাই মেইন ক্লাস, এগুলাই বেসিক বিল্ডিং ক্লাস। আলাদাভাবে মেইন ক্লাস বলতে কিছু নেই। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ যখন সিরিয়ালি বইয়ের সাথে মিলিয়ে শুরু করব, ওইটাকে আমরা মেইন ক্লাস বলতেছি। বাট বিবিসি ইটস অলসো অ্যান ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড ইটস এ পার্ট অফ মেইন ক্লাস। ঠিক আছে? সো এটা নিয়ে যেন আমরা প্যারা না খাই, আর কোনো কোশ্চেন না তুলি যে মেইন ক্লাস কবে, না ওই ক্লাস কবে, সেই ক্লাস কবে। ঠিক আছে? তো আজকে আমরা বিবিসি আজকে শেষ হয়ে যাবে, আজকে শেষ নাও হইতে পারে, কারণ আমরা বিবিসিকে আরেকটু বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। কারণ এই বেসিকটা যদি আমরা স্ট্রংলি
মানে বিল্ড আপ করতে পারি, তাহলে পরে দৌড় দিতে পারবো আমরা। দৌড় মানে আমাদের আগে তোরা দৌড়াবি, ব্যাপারটা এরকম হবে। সো আমরা একটু মানে ডিফারেন্ট চিন্তা ভাবনা করতেছি। আজকেও আমরা আমি তোদের সৈকত ভাইয়া, তোদের এয়ার ভাই, আমরা তিনজন বসে ডিসকাশন করছি যে আসলে এই বেসিক বিল্ডিং ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হচ্ছে বাচ্চাদের জন্য, এবং এটা আরেকটু বাড়ানো যায় কিনা। স্পেশালি ধর ঈদের আগ পর্যন্ত তোদের মন উদ্রাম করতেছে, হ্যাঁ, সবাই মোটামুটি গরু নিয়ে ব্যস্ত। তো এখনই মেইন ক্লাস ধর ওই চ্যাপ্টার ওয়াইজ শুরু করলে তোরা নিতে পারবি কিনা, বেটার ওই চ্যাপ্টারেরই কোনো না কোনো বেসিক নিয়ে আলোচনা করলে ভালো হয় কিনা, এগুলো আমরা আজকে অনেকক্ষণ যাবত আলাপ আলোচনা করছি এবং একটা সিদ্ধান্তে মোটামুটি আসছি। খুব শীঘ্রই তোরা আপডেট পেয়ে যাবি, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে তুল্য সংখ্যা, সাথে টুকিটাকি হ্যাঁ কিছু জিনিস আমরা পড়বো, এগুলা ধীরে ধীরে। সো আগে বলে রাখি, এই তুল্য সংখ্যা জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি অলরেডি বলে দিছি যে সেকেন্ড পেপারের 2টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারের কিছু ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, এবং এইগুলা তুল্য সংখ্যাটা জানলে বুঝলে তোর এই ম্যাথগুলা মানে চুটকির সাথে করে ফেলতে পারবি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করি আর দেরি না করে। এই তুল্য সংখ্যা ছাড়াও আরো টুকিটাকি জিনিস আজকে আমরা পড়বো। হ্যাঁ, আয় প্রথমে আয় তুল্য সংখ্যা জিনিসটা কি আসলে? তুল্য সংখ্যা জিনিসটা কি? তুল্য সংখ্যা যদি আমরা ডেফিনেশন বলি, নর্মাল মানে ইসের কথা বলি, সংজ্ঞার কথা বলি, ডেফিনেশন সংজ্ঞা, এই সংজ্ঞাটা হচ্ছে ধর কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা রাসায়নিক সত্তা, একটা কেমিক্যাল এন্টিটি। রাসায়নিক সত্তা বলতে কি বোঝায় ভাইয়া? একটা ক্ষার হইতে পারে, একটা অম্ল হইতে পারে, ধাতু হইতে পারে, অধাতু হইতে পারে, লবণ হইতে পারে, জারক, বিজারক, অ্যাসিড, বেস, যা ইত্যাদি, মানে যা তা হইতে পারে, যেই কোনো একটা কেমিক্যাল এন্টিটি, মানে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সোজা কথা, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হ্যাঁ, তো এই টাইপের যেসব কেমিক্যাল এন্টিটি বা রাসায়নিক সত্তা আছে, তো সেই একটা রাসায়নিক সত্তা যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সে কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ায়, কোনো একটা বিশেষ বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন গ্রহণ করলো অথবা কয়টা ইলেকট্রন ত্যাগ করলো, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে তুল্য সংখ্যা। ক্লিয়ার? তাহলে কি বলছি ভাইয়া? যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কি থাকবে? একটা রাসায়নিক বিক্রিয়া থাকবে, তাই না? রাসায়নিক বিক্রিয়া থাকবে। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কে? একটা রাসায়নিক সত্তা, রাসায়নিক সত্তা বানানো হয়েছে কিনা জানি না, বা এটা কেমিক্যাল এন্টিটি। এখন তোর মনে হইতে পারে যে ভাই রাসায়নিক সত্তাটা আবার কে? এটা কে? এটা হচ্ছে যে বা যারা বিক্রিয়া করে, যে বা যারা বিক্রিয়া করে, তো তারা কি করবে? এই যে রাসায়নিক সত্তা, তারা করবেটা কি আসলে? তারা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক সত্তা আছে, সে কয়টা ইলেকট্রন দিল বা কয়টা ইলেকট্রন নিল, মানে ইলেকট্রন দেয়া বা নেয়ার যে সংখ্যা, সেটাই কি? সেটাই হচ্ছে আমার তুল্য সংখ্যা। সেটাই আমার কি? সেটাই হচ্ছে আমার তুল্য সংখ্যা। ঠিক আছে? তাহলে কি বললাম ভাইয়া? বলছি যে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা রাসায়নিক সত্তা, তুই যদি এখন তো রাসায়নিক সত্তা বলতে অসুবিধা হয়, তুই রাসায়নিক আত্মা বলতে পারিস, রাসায়নিক প্রেতাত্মা বলতে পারিস, বা সহজ ভাষায় যে বা যারা বিক্রিয়া করে তারা কয়টা ইলেকট্রন দিল বা কয়টা ইলেকট্রন নিল, ইলেকট্রন দেয়া বা নেয়ার যে সংখ্যা, সেটাকে বলা হয় কি? তুল্য সংখ্যা। ঠিক আছে? এখন এই তুল্য সংখ্যা জিনিসটা নিয়ে আরো দুই একটা কথা বলি আমরা। এখন কথা হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়ার কে কয়টা ইলেকট্রন দিল, কে কয়টা ইলেকট্রন নিল, এইভাবে হিসাব করতে গিয়ে দেখা গেছে যে আমাদের জীবন তেজপাতা হয়ে যাইতেছে। আমরা বুঝতেছি না ভাইয়া যে আসলে যে কয়টা ইলেকট্রন দিছে বা কয়টা ইলেকট্রন নিছে, এটা আমরা বুঝতেছি না। বিক্রিয়া দেখে বোঝা যায় না, আইডেন্টিফাই করতে পারতেছি না, আমাদের তো জীবন তেজপাতা হয়ে যাইতেছে। তো আমরা আসলে করবোটা কি? তো এইটা করার জন্য আমরা কিছু সহজ প্রসেস অবলম্বন করব, যে আসলে দেখেই বোঝা যায় কিনা, আমরা ইজিলি বুঝতে পারবো কিনা, সহজে বুঝতে পারবো কিনা যে কার তুল্য সংখ্যা কত। ঠিক আছে? সো তুল্য সংখ্যার যদি ডেফিনেশন বলা হয় তাহলে এইটা,
যে কে কয়টা ইলেকট্রন দিল, কে কয়টা ইলেকট্রন নিল। কিন্তু তুল্য সংখ্যা আমরা বের করব কিভাবে? আমরা বের করব যে কার আসলে কোনটা, কার অ্যাবিলিটি, কে কোনটা করতে পারে, কার পাওয়ার কি, কার কোনটার গরম বেশি। ধর তুই মনে কর, ধর কারো বেশি টাকা আছে, তার টাকার গরম, তো তার তুল্য সংখ্যা আমরা কি দিয়ে বিচার করব? মানুষ কিভাবে বিচার করে, মানুষ কিভাবে, ধর তোকে এলাকায় একজন খুব গরিব মানুষ আছে, খাইতে পায় না, দেখবি যে মানুষ তার ওই অবস্থাটা নিয়ে তারা জাজ করে যে আরে গরিব মানুষ তাকে মাফ করে দে, সেটা অন্যায় করলে গরিব মানুষ তাকে তার মাফ করে দে, হ্যাঁ, বা খাইতে না পারলে গরিব মানুষ দে কিছু দে। আর মনে কর যে তোর বাপের কোটি কোটি টাকা তুই মনে কর ভাঙতেছিস, তুই মনে কর যে ভালো কাজে ভাঙতেছিস, তাহলে বাপের টাকা দিয়ে হুডানগিরি দেয়, হ্যাঁ, এরম এরম বলে না মানুষ, এরম বলবে, হ্যাঁ বাপের টাকা দিয়ে, তো আমার বাপেরটা আমি ভাঙবো নাকি তুই ভাঙবি? হ্যাঁ, ওকে তোর বাপ, তোর তো বাপ না আমার বাপ, এটা তো হক না, এটাই তোর বিচারে বাপের টাকা দিয়ে। তার মানে তোর যেটা আছে, তোর যেটা পাওয়ার, মানুষ তোকে এটা দিয়ে বিচার করে, তাই না? আমরা এক্স্যাক্টলি সেম কাজটা করব এই তুল্য সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। কোন কাজটা? আমরা দেখব যে কে কি করতে পারে, যে যেটা করতে পারে সেটাই তার তুল্য সংখ্যা, ঠিক আছে? যার যেটা পাওয়ার, যার যেটা পাওয়ার, যে যেটা মানে করতে পারে, যার যেটা পাওয়ার, যেটা পাওয়ার, পাওয়ার বা যে যেটা করতে পারে, যে যেটা করতে পারে সেটাই কি, সেটাই তার তুল্য সংখ্যা, ঠিক আছে? সেটাই তার তুল্য সংখ্যা। এখন ধর তুই ভালো নাচতে পারিস, তোর তুল্য সংখ্যা হচ্ছে তুই ধর তুই নাচস। কে ভালো খাইতে পারে, কে গাইতে পারে, কে ক্রিকেট খেলতে পারে, কে ফুটবল খেলতে পারে, যার যেটা পাওয়ার, যে যেটা করতে পারে সেটাই তার তুল্য সংখ্যা। ক্লিয়ার? ওকে। এখন আয়, এই যে তুল্য সংখ্যা জিনিসটা কি ভাইয়া? জিনিসটা হচ্ছে একটা সংখ্যা। তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা হচ্ছে একটা সংখ্যা, আর জাস্ট একটা নাম্বার, একটা সংখ্যা। তাহলে এবার তোরা আমাকে বল, তুল্য সংখ্যা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? কোনটা হবে? মনে কর একজনের তুল্য সংখ্যা 2, একজনের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এটা কি, এটা কি +2 লিখবো আমরা নাকি নাকি -2 লিখবো আমরা? কোনটা লিখবো বল? তুল্য সংখ্যা আমরা কি লিখবো? ধর কারো একজনের তুল্য সংখ্যা 2, এটাকে আমরা +2 লিখবো নাকি -2 লিখবো? আমি একটু তোদের কাছ থেকে শুনতে চাই। এই যে আমার ভাই তৌহিদুল ইসলাম বলছে +2, ফাহিম মুনতাসিন বলছে +2, হ্যাঁ। আমার ভাই বাসিত বাসিত বলছে +2। আমার বোন ফারিয়া বিনতে নিহা বলছে +2। ঠিক আছে, সবাই বলতেছে। এইদিকে ফাহিম আবার বলতেছে অনলি 2, প্লাস শুধু +2। আরে প্লাস। আমি একটা জিনিস বুঝলাম, হ্যাঁ, এই উগান্ডাবাসীরা, উগান্ডা সৈনিকরা, তোরা সবাই লাইফে খুব পজিটিভ। তোদের রক্তের গ্রুপ কি সবার পজিটিভ? আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। তোদের রক্ত গ্রুপ মনে হয় বি পজিটিভ, এজন্য তোদের রক্তেই লেখা আছে বি পজিটিভ, মানে পজিটিভ হও। আল্লাহ দুনিয়ায় যেই প্রশ্নই করা হোক পজিটিভ অ্যান্সার দাও, ঠিক আছে? কেউ যদি জিজ্ঞেস করবে তুই কি খারাপ, বলে হ্যাঁ, পজিটিভ অ্যান্সার দিতে হবে, তাই না? ভণ্ডগুলা কোন করে, শয়তানের হাড্ডিগুলা, আরে 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 ও পজিটিভ, এই ভণ্ডগুলা। এটা কি একটা সংখ্যা না, একটা নাম্বার, জাস্ট সংখ্যা। এটা তুই প্লাস মাইনাস কোন জায়গাতে আসবে? এটা তো একটা সংখ্যা, সংখ্যার আবার প্লাস মাইনাস কি রে? উগান্ডার দল, এটা প্লাসও হবে না মাইনাসও হবে না, এটা হবে কি শুধু 2, বুঝছস? তাহলে যদি বলে কারো তুল্য সংখ্যা কত, তাহলে কি বলবি? 2, 3, 1 এইরকম। তোরা পরে আসছিস কি? তোরা পরে আসছিস ওই যে কি যেন বলে জারণ অবস্থা, জারণ মান, হ্যাঁ, এইগুলা পরে আসছিস যে +2, -2, +3, -1 এগুলা। তো ওই ধান্দাবাজি করে তোরা উত্তরটা দিছিস, বাট আমি তোদেরকে হিন্টস দিছি যে এটা কি, এটা একটা সংখ্যা। তো সংখ্যার তো আসলে কোনো হওয়ার প্রশ্নই আসে না, সংখ্যার কোনো সাইন হওয়ার, চিহ্ন হওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? এবার বুঝছি সবাই? বল।
আমি অ্যান্সারই দেইনি, কনগ্রাচুলেশনস। তোর মতো পোলাপানগুলো যদি 71 সালে থাকতো তাহলে হচ্ছে মানে দেশ আর স্বাধীন হওয়া লাগতো না ভাই। এখন যদি আবার যুদ্ধ লাগে দেশ জীবনও স্বাধীন হবে না। কারণ 71 সালে দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীনতার বিপক্ষে। আরো একটা গ্রুপ আছিল যারা পক্ষেও না বিপক্ষে না, এলে তোরা তোদের মতো শয়তানদের জন্য হচ্ছে যে কোন একটা মানে একটা দিক হইতে টাইম লাগে। কারণ তোরা যদি তখন কোন একটা দিকে যাইতি, যে পাকিস্তানের পক্ষেও যাইতি, তখন হয়তো এতদিন যুদ্ধ হইল না, এত মানুষ মরল না। বা বাংলাদেশের পক্ষে থাকতি, তখনও এত যুদ্ধ হইল না, এত মরল না তোদের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যাই পরেরটাতে। হ্যাঁ, তাহলে এবার আমরা একটা একটা করে কি করব, তুল্য সংখ্যা নির্ণয় করবে, যে তার তুল্য সংখ্যা কত, কার তুল্য সংখ্যা কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন নির্ণয় করব। ঠিক আছে, ওকে, যাই। প্রথমে ধাতুর তুল্য সংখ্যা। আমরা প্রথমে কি পড়ব, ধাতুর তুল্য সংখ্যা। আচ্ছা, এই আমার উগান্ডা সৈনিকরা বলো, ধাতু কি করে? ধাতু জানি কি করে? ধাতু হচ্ছে ইলেকট্রন দান করে। হ্যাঁ, ধাতু কি করে? ধাতু ইলেকট্রন দান করে। তো এবার বলতো, ধাতু যেই ইলেকট্রন দান করে সেটাকে আমরা কি বলি? ধাতুর যোজনী, তাই না? ধাতুর ভ্যালেন্সি বা ধাতুর যোজনী, তাই তো? ধাতু ইলেকট্রন দান করে, যে কটা ইলেকট্রন দান করে সেটাকে কি বলা হয়? ধাতুর যোজনী। তাহলে ধাতুর পাওয়ার কি? ধাতু কি করতে পারে? ইলেকট্রন দান করতে পারে। যে কটা ইলেকট্রন দান করে সেটা আমরা কি বলি? যোজনী বলি। তাহলে ধাতুর তুল্য সংখ্যা কি? ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। ধাতুর তুল্য সংখ্যা কি? ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। যোজনী, ঠিক আছে? ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। তাহলে আসেন এবার আপনারা উত্তর দেন। ধর সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু, সে কি করে? ইলেকট্রন দান করে। তাহলে যে কটা ইলেকট্রন সে দান করে সেটা কি তার যোজনী? তার তুল্য সংখ্যা কত? যে কটা ইলেকট্রন সে দান করছে ওইটাই কি তার তুল্য সংখ্যা, মানে তার যোজনী কি তার তুল্য সংখ্যা। তাহলে এবার বল, সোডিয়ামের তুল্য সংখ্যা কত হবে? সোডিয়াম কয়টা ইলেকট্রন দান করে? একটা। তাহলে সোডিয়ামের তুল্য সংখ্যা কত? 1। তারপরে তোকে যদি বলা হয় ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত? 3, তাই না? তারপরে ধর ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত? 2। বলতো পটাশিয়ামের তুল্য সংখ্যা কত হবে? তাহলে পটাশিয়ামের তুল্য সংখ্যা, পটাশিয়াম কে? পটাশিয়ামের তুল্য সংখ্যা কত হবে? চাচ্চুর কথাগুলো আমার অনেক অনেক ভালো লাগে। বড় ভাই ফিল ভাই। এই 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 নষ্ট, তুই আমারে ডাকলি চাচ্চু, হ্যাঁ, তারপরে তুই বললি আমার কথার মধ্যে তুই বড় ভাই ফিল হয়। তোর জুতায় আমি একদম মানুষ করে দেব। তুই আজকে তোর চাচার নাম কি? কুদ্দুস। তুই যাই বলবি, কুদ্দুস ব্রো, কি অবস্থা? আপনি আমার চাচ্চু, কিন্তু আপনার কথার মধ্যে আমি একটা ভাই ফিল পাই। তোরা কি শয়তানের শয়তান, হ্যাঁ? বেসিক বিল্ডিং ক্লাসে এসে উল্টা পাল্টা কমেন্ট করিস। পটাশিয়াম ওয়ান, নাইস, সাবাস, দারুন, সুন্দর। তাহলে পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে 1। পটাশিয়ামের কত? 1। ওকে, এবার হচ্ছে অধাতুর তুল্য সংখ্যা শিখবো আমরা। কার? অধাতুর। আজকে কিন্তু আরো অনেক বিলকি জিলকি জিনিস শিখাবো। আমি জাস্ট তোদের সাথে হালকাভাবে হাসিখুশি ভাবে শুরু করতেছি, তোদেরকে একটু রাখতেছি, এরপরে কিছু বিলকি জিলকি জিনিস দেখাবো। হ্যাঁ, ওকে। অধাতুর তুল্য সংখ্যা। ভাইয়া, অধাতু কি করে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। কোন জায়গাতে করে? ধাতু যে ইলেকট্রনটা দেয়, অধাতু সেই ইলেকট্রনটা নেয়। ঠিক আছে, এখন তাহলে অধাতু যে কটা ইলেকট্রন নেয় সেটা কি? তার যোজনী। অধাতুর ইলেকট্রন সংখ্যাটা কি? তার যোজনী। ক্লিয়ার? এখন এই যে অধাতু, তার যে যোজনী সেটা কি হবে? তার তুল্য সংখ্যা হবে, তাই না? তাহলে অধাতুর তুল্য সংখ্যা যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কি উত্তর দিব? অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে অধাতুর যোজনী, তাই না? যোজনী। তাহলে বাচ্চারা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে আমরা এই যে তুল্য সংখ্যাটা লিখছি, যে ধাতুর তুল্য সংখ্যা তার যোজনী, লিখে আমরা উদাহরণ দিছি কি? পরমাণু না? সোডিয়াম এখানে কি একটা পরমাণু, ক্যালসিয়াম পরমাণু, অ্যালুমিনিয়াম পরমাণু, ম্যাগনেসিয়াম পরমাণু, পটাশিয়াম পরমাণু।
কিন্তু এই যে অধাতু যারা, এই যে উগান্ডারা, এরা কোনোদিন পরমাণু হিসাবে থাকে? প্রকৃতিতে এরা পরমাণু হিসাবে থাকে? বিক্রিয়া এদেরকে পরমাণু হিসাবে ব্যবহার করি না, এরা থাকে আছে অণু হিসাবে। অণু, যেমন ধর এই যে ক্লোরিন, সে কিভাবে থাকে? Cl2 হিসাবে থাকে। হাইড্রোজেন কিভাবে থাকে? H2 হিসাবে থাকে, তাই না? তো এই যে ইগুলা কি বলে, এটাকে অধাতুগুলা, তারা কিভাবে থাকে? অণু হিসাবে থাকে। তাহলে এখন আমাদের জানতে হবে কি? আমাদের জানতে হবে আমি যে অধাতুর তুল্য সংখ্যাটা নিছি, যে তার যোজনী, তো এই যে যোজনীটা আমরা হিসাব করি কার জন্য? পরমাণুর জন্য, কিন্তু ও থাকে কিভাবে? অণু হিসাবে। তাহলে আমাদের কি করতে হবে? যে একটা অণুতে কয়টা পরমাণু আছে সেটা হিসাব করতে হবে। ক্লিয়ার? যেমন ধর ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, সাপোজ। এখন যদি ম্যাগনেসিয়াম 2টা থাকতো, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী আমরা কত লিখতাম? ম্যাগনেসিয়ামের 2 ইন্টু পরমাণু কয়টা? 2টা, তাহলে 2 দুগুণে 4। সোডিয়ামের যোজনী কত? 1। আমরা যদি এখানে সোডিয়াম 2টা থাকতো, Na2 থাকতো, তাহলে আমরা কি করতাম? যে সোডিয়ামের যোজনী 1 ইন্টু আছে কয়টা? 2টা, তাহলে 2। ক্লিয়ার? তার মানে জিনিসটা কি দাঁড়ালো? দাঁড়ালো অধাতুর যোজনী ইন্টু অণুতে পরমাণু সংখ্যা। অণুতে পরমাণু সংখ্যা, ঠিক আছে? অধাতুর যোজনী ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা, যে অণুতে কয়টা পরমাণু আছে। ক্লিয়ার? ওকে, তাহলে এইবার চলো আমরা একটু প্র্যাকটিস করি। এই যে ক্লোরিন, ভাইয়া ক্লোরিন কি করে? ছোটবেলায় পড়ছো না? সোডিয়াম তার একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, ক্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে নেয়। এগুলো যদিও হারাম কথাবার্তা, এগুলো সত্যি না, সত্যিটা মৌলে পর্যাবৃত্ত ধর্মেতে পড়াবো। হ্যাঁ, তো এই ক্লোরিন কি করে? ক্লোরিন ওই যে একটা ইলেকট্রন নিয়ে নেয়, ধরলাম, তাহলে একটা ইলেকট্রন কি? তার যোজনী। তাহলে ক্লোরিনের যোজনী কত? 1। এখন এই যে ক্লোরিনের যোজনী 1, এটা কোন ক্লোরিন? ক্লোরিন পরমাণুর। কিন্তু এখানে কে? ক্লোরিন অণু। তাহলে কয়টা আছে? 2টা। তাহলে কি হবে? ক্লোরিনের যোজনী 1 ইন্টু আছে কয়টা? 2টা, তাহলে কত ভাইয়া? 2। ঠিক আছে? তাহলে এবার আসো হাইড্রোজেন H2 এর হাইড্রোজেনের যোজনী কত? 1। ওস্তাদ একটা ইলেকট্রন শেয়ার করতে পারে, ইন্টু অণুতে পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে H2 এর জন্য আমরা কত লিখব? 2। এবার আসো, যদি আমাদেরকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন, তাহলে অক্সিজেনের জন্য কত হবে বলো? O2। অক্সিজেনের জন্য কত? অক্সিজেনের জন্য, আচ্ছা, ম্যাক্সিমাম মানুষজন 4 4 4। আমার ভাই কে ডাইডা? আমার ভাই কই? আমার বোন তাপসী রাবিয়া লিখছে 8। এটাকে 8 লিখছিস নাকি বাংলায় 4 লিখছিস? বুঝতেছি না। 8 যদি লিখিস তাহলে তোর খবর আছে আজকে, তোরা আমি পদ্মা সেতুতে নিয়ে টুক করে ফেলে দিব। আমার ভাই রিফাত খান লিখছে 0। তোর বিচার কার কাছে দিব? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তোর বিচার দিতে হইব, যে আল্লাহ আমি এত কষ্ট করে বুঝাইছি আর ও এই কাজ করছে। পাশের বাসার বারান্দার দিকে তাকায় ছিল, বুঝে না কিছু না, আন্দাজ একটা কমেন্ট করে ফেলছে। কষ্ট কষ্ট কষ্ট। ওকে, দেখ বাচ্চারা, ম্যাক্সিমাম 99% বাচ্চারা কারেক্ট অ্যান্সার দিছিস। কত? অক্সিজেনের হচ্ছে 4। কেমনে? অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা, তাই না? তাহলে অক্সিজেনের কত? 2। এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে 2 ইন্টু 2 কত? 4। অক্সিজেনের কত? 4। ঠিক আছে? ঠিক আছে। এখন এই জিনিসগুলো আমরা কখন হিসাব করি ভাইয়া? এই যে সোডিয়ামের এত, ওইটার এত, এখন কখন হিসাব করি? যখন আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া করতে যাই। ঠিক আছে? এই জিনিসগুলো কখন লাগবে? যখন আমরা একটা রাসায়নিক বিক্রিয়া করতে যাব, তখন আমাদের মাথায় থাকবে আচ্ছা এটার তুল্য সংখ্যা এত, তাহলে এর সাথে তো অতজন করবে, বিক্রিয়া করবে, এর তুল্য সংখ্যা এত, এর সাথে অতজন বিক্রিয়া করবে। এই তুল্য সংখ্যা দেখেই আমরা বুঝতে পারবো, তুল্য সংখ্যা দেখেই বুঝতে পারবো যে এর সাথে কয়জন বিক্রিয়া করবে, ওর সাথে কয়জন বিক্রিয়া করবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে? এই জন্যই তুল্য সংখ্যাটা এত ইম্পর্টেন্ট। ফাইন, তাহলে আমরা যাই পরেরটাতে। এই যে এবার আমরা একটু বিলকে জিলকে জিনিস পড়বো, অ্যাসিডের তুল্য সংখ্যা। আচ্ছা আসেন, অ্যাসিড কি করে স্যাররা বলেন তো? অ্যাসিড হচ্ছে প্রোটন দান করে, তাই না?
এই প্রোটনটা কেউ না কেউ এসে কি করে, রিপ্লেস করে দেয়, প্রতিস্থাপন করে দেয়, অর্থাৎ অ্যাসিডের প্রোটনের জায়গায় নতুন কেউ এসে বসে যায়, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, প্রোটন প্রতিস্থাপিত হয়। তো আমরা চাইলে বলতে পারি প্রতিস্থাপীয় প্রোটন সংখ্যা, বা আমরা বলতে পারি যে কয়টা প্রোটন দান করে, বা আমরা বলতে পারি যে কয়টা হাইড্রক্সিল গ্রহণ করে, বা আমরা বলতে পারি কয়টা এক অম্লীয় যেই আমাদের আছে, ক্ষার আছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। মানে বিভিন্নভাবে বলা যায়, বিভিন্নভাবে ডেফিনেশনটা দেওয়া যায়। হ্যাঁ, ধর আমি দুই একটা বলি তাহলে তারা ক্লিয়ার হবে। যেমন অ্যাসিড কি করে, প্রোটন দান করে। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যাটা কি হবে, যে কয়টা প্রোটন দান করলো। তাহলে আমরা লিখতে পারি দানকৃত প্রোটন সংখ্যা, S+ এর সংখ্যা, এটা আমরা চিন্তা করতে পারি, তাই না? অথবা যেমন OS+ দান করে, হ্যাঁ, আবার ও কি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্ষারকে কি করে, প্রশমিত করে। তাহলে এখন কোন ক্ষারের সাথে বিক্রিয়া করবে সেটা ইম্পর্টেন্ট। ধর এক ক্ষারকীয় বা এক অম্লীয় এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়ার সংখ্যা, মানে একটা অ্যাসিডের সাথে কয়টা এক অম্লীয় ক্ষার বলতে আমরা কি বুঝি, যে মনে কর ধর সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখানেও দেখ এইটা বুঝাইতে গেল, মানে তুল্য সংখ্যা বোঝানোর জন্য যেটার উদাহরণ দিতেছি, এটা বুঝাইতে গেল তুল্য সংখ্যা লাগবে। যেমন ধর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে সে কয়টা হাইড্রোক্সিল দিতে পারে, একটা হাইড্রোক্সিল দিতে পারে। তো এরকম যারা একটা হাইড্রোক্সিল দিতে পারে, অর্থাৎ যাদের তুল্য সংখ্যা 1, এইরকম কয়টা ক্ষারের সাথে অ্যাসিডটা বিক্রিয়া করলো, ঠিক আছে? এরকম কয়টা ক্ষারের সাথে অ্যাসিডটা বিক্রিয়া করলো, ওইটা তার তুল্য সংখ্যা। এখন এই জিনিসটা তোর কাছে একটু বিলকি জিলকি লাগতে পারে, তুই মনে রাখবি কোনটা, তুই মনে রাখবি এই যে এটা দানকৃত S+ সংখ্যা, ঠিক আছে? আর এই জিনিস তুই কয়দিন পরে এমনি বুঝবি যে এটা আসলে কি বলতে চাইছিলাম। যখন তুল্য সংখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে তখন এই লাইনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, এটা যে আমার এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়ার সংখ্যা, যে কয়টা ক্ষার বিক্রিয়া করতেছে। মনে কর আগে একটু বুঝাইতেছি। এখানে দেখ, তুই প্রথম লাইনটা নিয়ে চিন্তা কর, প্রথম লাইনটা নিয়ে ভাব, পরেরটা ভাবার দরকার নেই। প্রথম লাইনটা কি, প্রথম লাইন হচ্ছে দানকৃত S+ সংখ্যা, যে কয়টা S+ দিচ্ছে। হ্যাঁ, তো এবার আয় আমরা হিসাব করি। তোকে যদি বলা হয় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা দিবে রে ভাইয়া, একটা, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা দিবে, একটাই হাইড্রোজেন আছে, তুল্য সংখ্যা 1। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড, দুইটা হাইড্রোজেন আছে, তুল্য সংখ্যা কত, 2টা দিবে। তারপরে মনে কর ফসফরিক অ্যাসিড, H3PO4, 3টা হাইড্রোজেন আছে, তুল্য সংখ্যা কত, 3, ঠিক আছে? এখন আমি পরের যে লাইনটা লিখছিলাম, যে এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়ার সংখ্যা, মানে কয়টা এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে। তুই খেয়াল করে দেখতো বাচ্চারা, তোরা সিম্পলি এই জিনিসটা খেয়াল কর। ধর আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, এটা 1, কারণ কি একটা হাইড্রোজেন আছে। এখন তুই দেখ হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা, এই যে দেখ HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি, ঠিক আছে? তাহলে একটা ক্ষারের সাথে, একটা এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করছে। কিন্তু এইখানে যদি আমরা সালফিউরিক অ্যাসিড নিতাম, এটা নিতাম H2SO4 নিতাম, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতো কয়টা, দুইটা নিলে কি উৎপন্ন হইতো, সোডিয়াম সালফেট Na2SO4 সাথে কি পানি, পানি কয়টা হইতো, দুইটা 4টা, 2 অণু হইতো, 2 অণু পানি, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখ এবার, যে আমার এই যে তুল্য সংখ্যাটা বলতেছি আমি, যে কয়টা ক্ষারের সাথে বিক্রিয়া করলো, এটা দিয়েও আমরা তুল্য সংখ্যা হিসাব করতে পারবো, ঠিক আছে? বা তোকে একটা বিক্রিয়া সমতা করতে বললো, তুই জানিস যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তুই অটোমেটিক বসাই দিবি যে তাহলে এই সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আমার কয়টা দেয়া লাগবে, 2টা দেয়া লাগবে। তুই জানিস HCl এর তুল্য সংখ্যা 1, তাহলে HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা দেয়া লাগবে, একটা দেয়া লাগবে। এই ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 3।
তাহলে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কটা দেওয়া লাগবে? 3টা দেওয়া লাগবে। এই যে লাইনটা বললাম, এই লাইনটা আমরা বুঝছি কিনা একটু আমাকে জানা, এরপর আমি পরেরটাতে যাচ্ছি। এই লাইনটা ক্লিয়ার কিনা বল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, এই লাইনটা আমরা বুঝতে পারছি। ফাইন, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার দু একজন বলতেছে আবার বলার জন্য। তো যেটা বলতেছিলাম যে আমরা তুল্য সংখ্যা দেখেই বুঝবো যে একটা অ্যাসিডের সাথে কয়টা ক্ষার বিক্রিয়া করতেছে। যেমন এখানে HCl এর তুল্য সংখ্যা 1, তাহলে এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এর সাথে 2টা ক্ষার বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। আবার আমরা এটা উল্টাভাবেও চিন্তা করতে পারতাম যে HCl এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, তার মানে তুল্য সংখ্যা 1, অথবা HCl সালফিউরিক অ্যাসিডের সাথে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, তাহলে এর তুল্য সংখ্যা কত? 2। ঠিক আছে, আয় এবার আয় আর একটু বিলকি জিলকি করি। সেটা কি? সেটা হচ্ছে দেখ, এইখানে এই যে ফসফরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 3। এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। খেয়াল কর ভালো করে, একটা হাইড্রোজেন তুল্য সংখ্যা 1, 2টা হাইড্রোজেন তুল্য সংখ্যা 2, 3টা হাইড্রোজেন তুল্য সংখ্যা 3। তাহলে এবার আয়, এইখানে হচ্ছে এই যে এই অ্যাসিডটা H3PO3 ফসফনিক অ্যাসিড, এটা তুল্য সংখ্যা কত? এবং H3PO2 ফসফিনিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা কত? এই দুইটা বলেন আপনারা। এই দুইটা বলেন, খুবই সিম্পল, একদম বাচ্চাদের। তোরা যদি না পারিস, তোদের বাসায় যেই ছোট ভাই বোন আছে ওদেরকে জিজ্ঞেস কর, দেখবি টুক করে অ্যান্সার দিয়ে দিবে। ক্লাস 4-5 এর বাচ্চা কাচ্চা যদি থাকে, ছোট ভাই বোন থাকলে। তিন 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 নাইস, 3, শাবাশ। মেহরাব হোসেন বলতেছে 2। তাহলে 2 হলে কি দুইটাই 2, নাকি প্রথমটা 2 পরেরটা 3, প্রথমটা 3 পরেরটা 2, না 4 5 1 0 এরকম আছে কিনা? নাইস, শাবাশ, অস্থির। আমার যেসব কমেন্ট যোদ্ধা ভাইরা আছে, দারুণ, মানে ভালো লাগছে তোদের রেসপন্স দেখে, সবাই খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। নাইস, ঠিক আছে ভাইয়া। তাহলে এই যে এটা ফসফনিক অ্যাসিড, এটা হচ্ছে 2, আর এটা ফসফেনিক অ্যাসিড, এটা হচ্ছে 1। শেখা খেলি, এটা কেমিস্ট্রি, এখানে বিলকি জিলকি থাকবেই, এখানে একটু ঝামেলা হবেই। বিলকি জিলকি ছাড়া কেমিস্ট্রি হয় না। কেমিস্ট্রি মানেই কি? বিলকি জিলকি। আমার জীবন যৌবন সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবে কেটেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করেছি। তো এই সমস্ত বিলকি জিলকি আমি দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি, আমার চুল পেকে গেছে এই সমস্ত বিলকি জিলকি দেখতে। সো আমি আর সারপ্রাইজড হই না, তোরা হইতে পারিস। আয়, এখন তোদেরকে আমি শিখাবো যেটা কেন এরকম হইলো, কি জন্য ও এই বেইমানিটা করলো। হ্যাঁ, এটা আমরা এখন শিখবো, আমরা এখন এটা শিখবো। একটা পেজ আছে, আরেকটা পেজ আমরা নিলাম, নিয়ে আমরা এখন এটা শিখবো। ঠিক আছে, আয় শিখি। শেখার জন্য আমাদের কি করতে হবে? আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করি। এগুলো আরেকটা পেজে লেখা আছে। হ্যাঁ, তোরা ভয় পাইস না যে মুছে দিতেছে, এটা কপি করে নিছি। এই যে দেখ আরেকটা পেজ আছে। হ্যাঁ, আরেকটা পেজ আছে, প্যারা নিস না। ওকে, 3টা অ্যাসিডের কথা বলছি আমরা। কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে H3PO4, এটা একটা, তাই তো? এটা একটা। আরেকটা হচ্ছে H3PO3, এটা একটা। আর লাস্টের উগান্ডাটা যেন কি? H3PO2, এটা একটা। এই 3টা।
এই একটা, এই একটা, আর এক। একটু ঝামেলা হয়েছে দাঁড়া, ঠিক আছে কি? ওকে, ঠিক আছে, এই একটা। ওকে, এখন আয়, এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা আমরা লিখছি হচ্ছে, এটা লিখছি হচ্ছে 3। এটার তুল্য সংখ্যা লিখছি আমরা 2, যেটাতে তোরা প্রথম ছেঁকাটা খাইছিস, তাই না? এরপরে এটার তুল্য সংখ্যা লিখছি আমরা 1, যেখানে তোরা দ্বিতীয় ছেঁকাটা খাইছিস। ক্লিয়ার? এবার আয়, তিনটার নামগুলো একটু জানি আমরা, কোনটার নাম কি? প্রথমটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এই যে পরেরটা, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড এই নামেও ডাকা যায়। আবার এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফসফোনিক। ফসফোনিক অ্যাসিড। তাহলে এর নাম ফসফরাস অ্যাসিড অথবা ফসফোনিক অ্যাসিড, ঠিক আছে? আর এই যে ওস্তাদ লাস্টেরটা, ওস্তাদের নাম হচ্ছে হাইপোফসফরাস। হাইপোফসফরাস অ্যাসিড অথবা ফসফিনিক অ্যাসিড। ফসফিনিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা নামগুলো জানলাম। এবার আয়, এদের আসল রহস্যটা কি, কেন এরা এরকম বিলকি জিলকি করে, ঠিক আছে? কেন করে ওইটা দেখব। আচ্ছা ভাইয়া, এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে এতক্ষণ ধরে যে আমরা শিখলাম, কি শিখলাম? এতক্ষণ ধরে যা শিখছি তার থেকে উত্তর দেওয়া যায় কিনা? আমরা কি শিখছি? দানকৃত প্রোটন সংখ্যা, ঠিক আছে? দানকৃত প্রোটন সংখ্যা, এটা কি? এটা হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা কি? দানকৃত প্রোটন সংখ্যা, কয়টা ইলেকট্রন সে দিচ্ছে বা কয়টা প্রোটন সে দিচ্ছে, দানকৃতই তো, মানে কয়টা প্রোটন সে দিতেছে। ক্লিয়ার? এখন হাইড্রোজেন থাকলেই যে সেটা তুল্য সংখ্যা হবে, এটা কোথাও লিখছি আমি? কোথাও লিখছি যে যার যতটা হাইড্রোজেন আছে সেটাই তার তুল্য সংখ্যা? লিখছি না, লিখি নাই। আমি কিন্তু এটা লিখিনি। আমি কি লিখছি? আমি লিখছি দানকৃত এস প্লাস সংখ্যা, যে কয়টা প্রোটন সে দিল, কয়টা প্রোটন সে দিল। মনে কর তোর কাছে 10টা আম আছে, এখন তোর তুল্য সংখ্যা কি? তোর তুল্য সংখ্যা হলো যে তুই কয়টা আম আমারে দিলি খাইতে। ক্লিয়ার? এখন ধর তুই আমারে দিলি একটা, তাহলে তোর তুল্য সংখ্যা কত? 1। কিন্তু যারা বুঝে না তারা কি ভাববে? তারা ভাববে যে তোর তুল্য সংখ্যা হচ্ছে তোর কাছে যে কয়টা আম আছে, তো তারা ভাববে তোর কাছে আম আছে 10টা, তোর তুল্য সংখ্যা 10, আর আমি মনে 10টাই খাইছি, আমি মনে খাদক, 10টাই আমি খাইয়ে ফেলছি। না তো, তোর আছে 10টা, কিন্তু আমার দিছস কয়টা? একটা। তাহলে তোর তুল্য সংখ্যা কত? 1। বুঝছস কিনা? তার মানে দেখ বাচ্চারা, এইখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে 3টা আছে, এখানে 3টা আছে, কিন্তু কে কয়টা দিছে ওইটা ইম্পর্টেন্ট। যে যতটা দিছে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। আয় স্ট্রাকচার দেখি। মনে কর এই যে প্রথমটা H3PO4, ওর স্ট্রাকচারটা একটু দেখি। এই হলো মনে কর ফসফরাস, এই হলো তার মাথা, এটা তার ডান হাত, এটা তার বাম হাত, এই তার পাও, বা সে যদি গরু হয় এটা তার লেজ। দেখ, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। আয় পরেরটাতে যাই, এই ওস্তাদের স্ট্রাকচার একটু দেখি। এটাকে ফসফোনিক, এই ফসফরাস, এই যে এটা, এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এই অক্সিজেন, এই আরেকটা অক্সিজেন, লাস্টে আর অক্সিজেন নাই, তাহলে হাইড্রোজেনটা ডিরেক্ট ফসফরাসের সাথে থাকবে। এরপরে এই ওস্তাদেরটা দেখি, এই যে ফসফরাস, এই একটা, এইখানে হাইড্রোজেন অক্সিজেন কয়টা? 2টা হয়ে গেছে, তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। আচ্ছা খেয়াল করো বাচ্চারা, অ্যাসিড কোন হাইড্রোজেনকে দিবে? কোন হাইড্রোজেনকে দিচ্ছে? এইখানে এই যে দেখ, এই প্রথমটার প্রত্যেকটা হাইড্রোজেন
প্রত্যেকটা হাইড্রোজেন কার সাথে জড়িত ভাইয়া? অক্সিজেনের সাথে জড়িত। সে কি ডিরেক্ট ফসফরাসের সাথে জড়িত? না। অক্সিজেন হচ্ছে একটা চরিত্রহীন ক্যারেক্টারলেস এলিমেন্ট। কেন এটাকে বললাম? কারণ এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক মৌল কারা? যারা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সেই বন্ধন ইলেকট্রন টান দিয়ে দৌড় দেয়। তুই একটা বন্ধন করলি, একটা সম্পর্ক করলি, একটা সংসার করলি, কিন্তু কি করলি? সেই সংসারের ইলেকট্রন নিয়ে তুই দিলি দৌড়, তাহলে তুই কি? ক্যারেক্টারলেস। এই যে অক্সিজেন, সে হচ্ছে কি? ক্যারেক্টারলেস এলিমেন্ট। তো সে যে এখানে থাকবে, সে কি চেষ্টা করবে? চেষ্টা করবে বন্ধন ইলেকট্রন নিজের দিকে টান দিতে। টান দিয়ে হাইড্রোজেনটা কি করবে? টুক করে ছেড়ে দিবে, তাই না? এই হাইড্রোজেনটা কি করবে? টুক করে ছেড়ে দিবে। তাহলে একটু খেয়াল করে দেখ, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ। তিনটা হাইড্রোজেনই অক্সিজেনের সাথে আবদ্ধ আছে। তাহলে এই যে অ্যাসিড কয়টা প্রোটন দিবে? তিনটা প্রোটন দিবে। কয়টা প্রোটন দিবে? তিনটা প্রোটন দিবে। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে 3। ঠিক আছে? তার তুল্য সংখ্যা হবে কি? 3। ক্লিয়ার? এবার আয় পরেরটাতে। পরেরটাতে তুই দেখ, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে জড়িত, এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বন্ধনে আবদ্ধ, কিন্তু লাস্ট যে হাইড্রোজেনটা আছে এইটা কিন্তু অক্সিজেনের সাথে না। এইটা অক্সিজেনের সাথে না। মনে কর তুই বিশাল বড় মনের মানুষ, তোর 3 জন বন্ধু আছে। তোদেরকে তো বন্ধু বান্ধবী দিয়ে মানে উদাহরণ দেওয়া খুব রিস্কি। তোরা বন্ধু বান্ধবী বলতে ওই প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া আর কিছু বুঝোস না, কিন্তু এগুলা ছাড়াও কিন্তু ভালো বন্ধু বান্ধবী হইতে পারে। ঠিক আছে? এটা তোরা বুঝোস না, বুঝতে চাস না। তো এখন ধর এর মধ্যে 2 জন ধর 2 হাতে দুঃসম্পর্কের বন্ধু, 2টা দুঃসম্পর্কের বন্ধু। আর এই যে একজন, সে একদম তোর ডিরেক্ট কলিজার বন্ধু। দেখ ডিরেক্ট এই যে তোর এইখানে যে থাকে না এরকম বন্ধু, কলিজার বন্ধু, এই যে দেখ ডিরেক্ট ফসফরাসের সাথে জড়িত। এখন তো সকালে ঘুম থেকে উঠে মনে হইলো যে আমি এখন যাত্রার সাথে আড্ডা দিব না, সব বন্ধুদের সাথে আড্ডা দিব না, ভালো হয়ে যাবো, আমি শুধু আমার কলিজার বন্ধুর সাথে আড্ডা দিব। তাহলে তুই ছাড়বি কাদেরকে? তুই ছাড়বি হচ্ছে এই 2 ওস্তাদরে, তাই না? এই 2 পাশের 2 হাইড্রোজেন, এই 2 ওস্তাদরে কি করবি? তুই ছেড়ে দিবি। ঠিক আছে? তুই ছেড়ে দিবি। তাহলে এখন এই যে 2 ওস্তাদ, এই 2 ওস্তাদরে যদি আমরা ছেড়ে দিই, তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে 2। ঠিক আছে? এখন এখানে 2টা প্রশ্ন আসতে পারে। একটা যে ভাইয়া আপনি তো বললেন যে এইটাকে, এই হাইড্রোজেনকে কেন ছাড়বে না? আবার এই হাইড্রোজেন ফসফরাসের সাথে থাকলে সমস্যাটা কি? অক্সিজেনের সাথে থাকলে ছেড়ে দেয়, কিন্তু ফসফরাসের সাথে থাকলে ছাড়ে না কেন? কারণ হচ্ছে খেয়াল করে দেখ, অক্সিজেন একটা ক্যারেক্টারলেস এলিমেন্ট, তড়িৎ ঋণাত্মক মৌল, তাই না? কিন্তু ফসফরাস কি ওরকম হাইলি তড়িৎ ঋণাত্মক না, অক্সিজেনের মতো এত হাইলি তড়িৎ ঋণাত্মক মৌল না। ঠিক আছে? এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর সাথে সরাসরি যুক্ত আছে। মানে তুই যেহেতু তোর আশেপাশে যারা থাকে তার মধ্যে তোর যার সাথে ডিরেক্ট বন্ডিং আছে, স্ট্রং বন্ডিং আছে, শক্তিশালী বন্ধন আছে, তারা ছাড়বি না। এখানে এই হাইড্রোজেনকে ছাড়বে না। ঠিক আছে? এবার আয় এই যে আরেকজন, এই ওস্তাদ খুবই বড় মনের মানুষ, তার আর বেস্ট ফ্রেন্ড একজন না, তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে 2 জন, এই একজন 2 জন। এই 2 জনের সে জীবনেও ছাড়বে না। সে ছাড়বে কারে? সে ছাড়বে হচ্ছে এই যে উগান্ডাবাসী, এই উগান্ডাবাসী, এই রোহিঙ্গারে ছেড়ে দিবে। তাহলে সে যদি এই রোহিঙ্গারে ছাড়ে, মাত্র একজনরে ছাড়তেছে, তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে এই যে 3টা বিলকি জিলকি, ফসফরিক অ্যাসিড, ফসফরাস বা ফসফনিক অ্যাসিড এবং হাইপোফসফরাস বা ফসফিনিক অ্যাসিড, এই 3টা বিলকি জিলকি আমরা বুঝছি কিনা সবাই একটু বলেন, ক্লিয়ার কিনা? প্রোটন কিভাবে দেয়? আজ অলরেডি আমার ভাইকে এটা খলিলুর রহমান বলে দিছে যে প্রোটন মিন্স S+, প্রোটন দেওয়া মানে S+ দেওয়া। আচ্ছা ভাই, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, কিন্তু এই স্ট্রাকচারগুলো কিভাবে ড্র করব? আমি কিভাবে করছি, এই যে এভাবে হাতে একটা কলম নিবা, তারপর খাতা নিবা, এভাবে একটা গোল দাগ দিবা, এমনি 2টা দিবা, তারপর এমনি একটা পি লিখবা। তুমি ছোটবেলায় পি লিখা শিখছো, তাই না? তারপরে এন একটা দাগ দিবা, এন একটা অক্সিজেন লিখবা, এন একটা হাইড্রোজেন লিখবা, এখানে আরেকটা দাগ দিবা, এন একটা অক্সিজেন লিখবা, এমনি আরেকটা দাগ দিবা। এই দাগ তুমি দিতে পারো আমি জানি। তারপর একটা হাইড্রোজেন লিখবা, তারপর এটা কেমনে আঁকাবি? এটা কোনো প্রশ্ন? হ্যাঁ, এটা কি প্রশ্ন যে এটা কেমনে আঁকাবো? তোদেরকে আমি সামনে পাইলে তোদের আমি ওকে বলো। ঠিক আছে, তাহলে
কিভাবে আঁকতে হবে সেই টেকনিক আমরা শিখে ফেলছিস না? বল বাচ্চারা, বল শিখছিস কিনা? তোদেরকে একটু তুলু তুলু করে পড়াইতেছি। তুলু 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 বুঝস? তুলু তুলু হচ্ছে ফসফরিক অ্যাসিডেরটা আবার বুঝাই দেন। হ্যাঁ, বুঝাই দিচ্ছি দাঁড়া। তুলু তুলু হচ্ছে আমাদের গ্রামে যেসব বাচ্চাদেরকে অনেক আদর করে বড় করে, কারণ আমরা 4 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, তো পরিবারের ছোটরা নাকি অনেক আদর যত্ন পায়। এজন্য আমার পরিবারের সবাই আমারে বলে যে আমার নাকি তুলু তুলু করে বড় করছে, আদর যত্ন করে বড় করছে। তো তোদেরকে এখন তুলু তুলু করে পড়াইতেছি, কারণ তোদেরকে মাত্র বেসিক বিল্ডিং করতেছি। তোরা বাচ্চা, তোরা শিশু, তোদেরকে এখনই প্রেসার দিচ্ছি না। এরপরে যখন হাই কন্টেন্ট আসবে তখন এই ধরনের প্রশ্ন করলে খবর আছে। ওকে ওকে, ঠিক আছে বাচ্চারা? তো ফসফরিক অ্যাসিডটা আবার বুঝাইতে বলছে, কিছুই না ভাই, সিম্পল, যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকবে ওইগুলাকে ইজিলি ছেড়ে দিবে। কারণ কি? কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তার তড়িৎ ঋণাত্মকতার কারণে সে এই বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে কি করে? টেনে নিয়ে হচ্ছে সে ধর এই হাইড্রোজেনকে ছেড়ে দেয়। যেমন তুই সিম্পলি একটু সমযোজী বন্ধনের কথা চিন্তা কর। তোরা তো সমযোজী বন্ধন বুঝিস, যে একজন একটা ইলেকট্রন মাঝখানে রাখবে, আরেকজন আরেকটা ইলেকট্রন মাঝখানে রাখবে, দুইটা ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা হয় সেটাকে আমরা কি বলি? সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধনের শর্ত কি? যে ভাইয়া তুমি কিছু দাও, আমি কিছু দেই, দুজন মিলে খেয়ে পুরে বাঁচি, তাই তো? এটাই তো সমযোজী বন্ধন, যে তোমারও অক্টেট পূর্ণ হোক, অষ্টক পূর্ণ হোক, আমারও অষ্টক পূর্ণ হোক, দুজনে সুখে শান্তিতে বসবাস করি, বা দ্বিত্ব পূর্ণ হোক, সুখে শান্তিতে থাকি। কিন্তু এই সত্ত্বে বন্ধন করার পরেও কিছু শয়তানের বাচ্চা আছে যারা সত্য মানে না, বেঈমানি করে। তুই মনে কর তুই আর তোর বন্ধু খাইতে গেলি, তুই বললি যে বন্ধু প্রত্যেকদিন তো সিঙ্গারা খাই, আজকে সিঙ্গারা ভাল লাগে না, আজকে আমরা বার্গার খাবো। তাহলে একটা কাজ কর, তুই 100 দে, আমি 100 দেই, দিয়ে আমরা একটা বার্গার নেই, সমান ভাগে খাবো। এই যে তোর বন্ধু, এই যে শয়তানের হাড্ডি, সে 100 টাকা ঠিকই দিবে, দেওয়ার পরে বলবে বন্ধু প্রথম কামড়টা আমি দেই, প্রথম কামড় সে খাবে 150 টাকার খাবার। ঠিক আছে? তুই দিবি এইটুকু বাইট, তার এক বাইটে দেখবি অর্ধেকের বেশি নাই। তো এই যে শয়তানগুলা, এরা তো তোর রইলটা কি? তুই চিন্তা করে দেখ, তোরা দিলি সমপরিমাণ, কিন্তু একজনে সিংহভাগ নিয়ে গেল। তুই বেইমানির শিকার হয়েছিস না? হয়েছিস। এই যে বেইমানিগুলো যারা করে, ওই বেইমানগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এরাই তড়িৎ ঋণাত্মক মৌল। অর্থাৎ সমযোজী বন্ধনে তারা সমান ইলেকট্রন দেয়, কিন্তু বন্ধন করার পর টেনে নিয়ে যায়। কেমন একটা অবিচার না? এই জিনিসটাই তারা করে। তো এখানে যে হাইড্রোজেনকে কি করে? হাইড্রোজেনের ইলেকট্রনটা টেনে নিয়ে যায়, নিয়ে হাইড্রোজেনকে ছেড়ে দেয়। আর তোদেরকে এখনো রিঅ্যাকশন মেকানিজম পড়াই নাই। যেদিন পড়াবো, যখন থেকে পড়াবো, তখন দেখবি কেমিস্ট্রিতে সব থেকে বেশি অত্যাচারিত হয় হাইড্রোজেন। একটা বিক্রিয়া মিলে না, হাইড্রোজেনকে নিয়ে আসো, বিক্রিয়া মিলে গেছে, হাইড্রোজেনকে বের করে দাও, এটা হয়েছে হাইড্রোজেন, ওটা হয়েছে হাইড্রোজেন। এজন্য আমার শিক্ষাগুরু, যেই স্যারের কাছে আমি কেমিস্ট্রি পড়েছি, যেই স্যারকে দেখে আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করার জন্য প্রস্তুত ছিলাম, মানে অনুপ্রাণিত হয়েছি, সেই স্যার আমাকে বলছিল যে তোকে যদি কোনোদিন বলা হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের সংজ্ঞা কি, তুই বলবি শুধু দিয়েই গেলাম, কিছু পেলাম না। বুঝছস? বাংলা সিনেমার ওই যে কি বলে এটাকে, গরিবের কি যেন, বাপ্পারাজ। ওকে, অনেক কথাবার্তা বললাম, তো এবার আয় আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটাতে যাই আমরা, ঠিক আছে? তোরা মাত্র শুরু এই কোর্সে ইনশাল্লাহ আমাদের বেস্ট ডেডিকেশন পাবি তোরা। আচ্ছা, এবার আয়, এই যে এতক্ষণ ধরে যে ভদ্রলোককে নিয়ে কথা বলতেছি, তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যারে কি দিয়ে প্রকাশ করা হয় এটাই তো এখনো বলি নাই তোদেরকে। তুল্য সংখ্যার ইংরেজি হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি দিয়ে সংক্ষেপে প্রকাশ করব? সংক্ষেপে ই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ই দিয়ে। তো দেখবি যদি কোথাও ই লেখা থাকে তাহলে বুঝবি যে ওইখানে কি লেখা আছে, তার তুল্য সংখ্যা লেখা আছে বা ইকুইভ্যালেন্ট নাম্বার লেখা আছে। এটা কি? এটা তুল্য সংখ্যার ইংরেজি। তো তুল্য সংখ্যা বলতে যা বোঝায়, ই বলতেও কি তাই বোঝায়, ঠিক আছে? ওকে, যাই আমরা পরেরটাতে। অ্যাসিড গেল, এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা দেখবো, লবণের তুল্য সংখ্যা দেখবো। আর বেশি নাই, হ্যাঁ, অল্প কিছু আছে। দেখ, অ্যাসিড একটু বিলকি জিলকি ছিল, সেটা আমরা বুঝাই ফেলছি, আমাদের আর খুব একটা টেনশন নাই। ওকে, ক্ষারের তুল্য সংখ্যা। ক্ষার কি করে ভাইয়া? ক্ষার হচ্ছে
হাইড্রক্সিল দান করে, OH দান করে, তাই না? তাহলে এবার বল ক্ষারের তুল্য সংখ্যা আমরা কি দিয়ে মাপবো? যে দানকৃত OH সংখ্যা, অথবা আমরা অন্যভাবে চিন্তা করি যে কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে। এমন অ্যাসিডের কথা বলতে হবে যে অ্যাসিডের তুল্য সংখ্যা 1। যেমন এখানে যে অ্যাসিডগুলো বলছি কোনটার তুল্য সংখ্যা 1 বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1। তাহলে ওই যে ক্ষারটা, ওই ক্ষার কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে সেটা, অর্থাৎ এক ক্ষারকীয় অ্যাসিড যাদের তুল্য সংখ্যা 1, ঠিক আছে? তাহলে আমরা একটা বলতে পারি দানকৃত হাইড্রোক্সিলের সংখ্যা, আরেকটা কি বলতে পারি? আরেকটা বলতে পারি হচ্ছে কয়টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো সেটা, কয়টা HCl এর সাথে বিক্রিয়া করলো। হ্যাঁ, HCl এর সাথে বিক্রিয়ার সংখ্যা, মানে কয়টা HCl এর সাথে বিক্রিয়া করলো। কারণ কি? কারণ HCl এর তুল্য সংখ্যা কত? 1। আচ্ছা, উদাহরণ দিই। আমরা প্রথমে কি করব? প্রথম লাইনটা বিবেচনা করব যে দানকৃত OH সংখ্যা। তো সেই হিসাবে তোরা উত্তর দিবি। বল, সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কত? 3। তাহলে এবার তোরা বল পটাশিয়াম হাইড্রোক্সাইড কত? পটাশিয়াম হাইড্রোক্সাইডের কত? পটাশিয়াম হাইড্রোক্সাইড এসএসসি ভালো ছিল, নূর ভাইয়া 1 বা 2 দিনে আমাদের এক অধ্যায় শেষ করে দিত। হ্যাঁ, এসএসসি অনেক সুন্দর, অনেক মজা। আমিও 1 বা 2 দিনে এই এক অধ্যায় শেষ করে দিতে পারবো। তুই পরের দিন তুই দেখবি তুই আকাশে বাতাসে উঠতেছিস। হ্যাঁ, তুই দেখবি তোর আশেপাশে অনেক মানুষ, সবাই যে যার মতো কথাবার্তা বলতেছে। পরে তুই জিজ্ঞেস করবি যে আমি কোথায়, তো পরে উত্তর দিবে যে তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গায় আছো, যেখানে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী, সকল জ্ঞানী, সকল সায়েন্টিস্টরা থাকে, সকল ডাক্তার, নামি দামি ডাক্তাররা থাকে। তো বলছে কোথায় সেটা? বলছে পাবনা মানসিক হাসপাতাল। বুঝছো? তো এসএসসির দিন শেষ, এইচএসসির বাংলাদেশ, এটা চিন্তা করবা। হ্যাঁ, ভাই আপনি শুধু HCl নিলেন কেন? অন্য অ্যাসিড তো নিতে পারতেন। অর্থাৎ এমন অ্যাসিড নিতে হবে যার সংখ্যা 1, তুল্য সংখ্যা 1। তুই এখানে অ্যাসিডটাও নিতে পারতি, এই যে হাইপোফসফরাস বা ফসফনিক অ্যাসিডও নিতে পারতি। এমন অ্যাসিড নিতে হবে যার তুল্য সংখ্যা 1, অর্থাৎ এক ক্ষারকীয় অ্যাসিড। ঠিক আছে, ওকে। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কত? পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, ভাই আমি এসএসসির কথা বলছি। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে এসএসসিতে এটা হইছে, এসএসসিতে এটা সম্ভব হইতো, কিন্তু এইচএসসিতে ওই দিন শেষ। এগুলো চিন্তাই করবি না, এখন চিন্তা করবি আমাদের ফাইট দিতে হবে এইচএসসির সাথে। এটা কত? এটা হচ্ছে 1। এখন ভাইয়া আসো, যাদের OS নাই, এই যে OS, এখানে আমরা কি দিয়ে হিসাব করছি? OH দিয়ে। 1টা, 2টা, 3টা, 1টা। তার মানে যে কয়টা OH আছে সেই কয়টাই তার কি তুল্য সংখ্যা। এবার আসো গন্ডা সৈনিকরা, যে যাদের নাই, কি নাই? OH নাই, তারা কি ক্ষার না? যেমন ধর, আয় মজা হবে, যেমন অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ারে তোরা জীবনভর কি নামে চিনছস? বল, অ্যামোনিয়ারে তোরা জীবনভর কি নামে চিনছিস? অ্যামোনিয়া কি অ্যাসিড নাকি ক্ষার? আমার একটু বলতো, অ্যামোনিয়া কি অ্যাসিড নাকি ক্ষার? বল। বল, যৌগমূলকের তুল্য সংখ্যা কেমন হবে? যৌগমূলকের যদি যৌগমূলকের সাইন থাকে, ওই জারণ অবস্থা দেখে তুল্য সংখ্যা করা যায়, মাপা যায় আর কি। ওটা যখন বিক্রিয়াগুলো দেখাবো, ওই বিক্রিয়াগুলোতে বুঝাই দিব, না সমস্যা নেই। ক্ষার, ক্ষার, ক্ষার। তাহলে অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। ঠিক আছে, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। অ্যামোনিয়া আমরা জীবনভর দেখে আসছি কি ক্ষার হিসাবে, 2-1টা লিখতেছে অ্যাসিড, এদের পিটানো দরকার ধরে ক্ষার। তাহলে এখন বল, এই যে অ্যামোনিয়া যে ক্ষার, ওর তো OH নাই, তাহলে ওর তুল্য সংখ্যা কেমনে হিসাব করব?
তো ওর তুল্য সংখ্যা আমরা হিসাব করব, আমরা দেখব যে সে কয়টা এক ক্ষারকীয় অ্যাসিড বা HCl এর সাথে বিক্রিয়া করে। তো অ্যামোনিয়া বিক্রিয়া করে একটা HCl এর সাথে, একটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তাহলে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত হবে? এই অ্যামোনিয়ার E ইকুয়াল টু কত হবে? E ইকুয়াল টু হবে 1। অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত হবে? 1। ঠিক আছে। সিমিলারলি যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের কথা বলি, ধর ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড কয়টা HCl এর সাথে বিক্রিয়া করে? দুইটা HCl এর সাথে বিক্রিয়া করে। এখন ক্যালসিয়াম অক্সাইডের তো OH নাই, বাট স্টিল ইটস এ বেজ, এটা একটা ক্ষার। তাহলে এখানে কি উৎপন্ন হয়? এখানে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড সাথে হচ্ছে H2O, ক্যালসিয়াম ক্লোরাইড সাথে H2O। তাহলে এখন এই ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত হবে ভাইয়া? এটা তোরাই বল। ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা E ইকুয়াল টু হবে 2। কি হবে? 2 হবে। ঠিক আছে, 2। ক্লিয়ার? 2। ওকে, বুঝছি আমরা সবাই? হ্যাঁ, 2 ফাইন, এই তো বুঝছি। সাবাস সাবাস। সবসময় চেষ্টা করবি, ভুল হোক সঠিক হোক, রেসপন্স করার চেষ্টা করবি। তাহলে হবে কি, টিচারের সাথে তোর ইন্টারাকশন বাড়বে। এবং এই ইন্টারাকশন আমার মনে হয় আমরা যখন ক্লাস নেই তখন এই যে যারা যারা কমেন্ট করিস নাম দেখি, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন দেখতে দেখতে একটা সময় মুখস্থ হয়ে যায়। তো যখন ধর হঠাৎ তুই কোনো একদিন একটা মেসেজ দিলি, কোনো একটা ইমার্জেন্সি দরকারে, তো এই নামটা যদি কমন পড়ে, আমরা শত ব্যস্ততার মধ্যে ওই মেসেজটা চেক করা, অনেক অনেক মেসেজ সব চেক করার সময় হয় না, বাট ওই মেসেজগুলো, পার্টিকুলার মেসেজগুলো চেষ্টা করে চেক করার, যে কোনো একটা ইমার্জেন্সিতে হঠাৎ আমাদের দরকার পড়ে গেল, বা ধর কোনো একটা সাজেশন চাইলি, বা কখনো কখনো আমরা নিজেরাই খোঁজ খবর নিই যে ওই ছেলেটা বা ওই মেয়েটার খবর কি, ওরা পড়াশোনা কেমন করতেছে। সো অলওয়েজ চেষ্টা করবি লাইভ ক্লাসে থাকলে রেসপন্স করার জন্য, কথা বলার জন্য। ঠিক আছে, ওকে। যাই, লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা, আচ্ছা, লবণের তুল্য সংখ্যাটা আমরা কি করব ভাইয়া? লবণের তুল্য সংখ্যাটা আমরা, লবণে কি থাকে? একটা ধাতু থাকে, তাই না? আবার অধাতুও থাকে। আমরা যে কোনো একটা নিয়ে চিন্তা করব, আমরা ধাতু নিয়ে চিন্তা করি। তাহলে লবণের তুল্য সংখ্যাটা হবে, যে লবণটা আছে ওই লবণে যে ধাতুটা আছে, ধাতুর মোট জারণ মান। কি হবে? ধাতুর, লবণ হচ্ছে ধাতুর মোট জারণ মান বা মোট যোজনী, ধাতুর মোট যোজনী, বা আমরা ধাতুর মোট জারণ মানও বলতে পারতাম, জারণ মানও বলতে পারতাম, ধাতুর মোট যোজনী বা মোট জারণ মান বলতে পারতাম। তো আমরা যেহেতু যোজনী পরে অভ্যস্ত, আমরা যোজনী চিন্তা করবো, যে ধাতুর মোট যোজনী। ঠিক আছে, ধাতুর মোট যোজনী। তাহলে লবণের তুল্য সংখ্যাটা কি হবে? লবণে যে ধাতুটা আছে সেই ধাতুর মোট যোজনী। তাহলে এবার তোরা উত্তর দিবি, বল, উত্তর দে। সোডিয়াম ক্লোরাইড, এটার তুল্য সংখ্যা কত? ক্যালসিয়াম ক্লোরাইড কত? সোডিয়াম কার্বনেট কত? ক্রোমিয়াম সালফেট কত? আর কিছু দিব? ম্যাঙ্গানিজ সালফেট, সালফেট। দে উত্তর দে, পারস? হ্যাঁ পারস, তুই পারস, বল, একটা একটা করে বল, প্রথমটা বল, বল। আমি তো তাহলে প্রথম থেকে ক্লাস করলে আরো ভালো হতো। ডিডিটি ভাই, আপনার এই লোগোটা কে বানাইছে? কাউসার ভাই, তুই বানাই দে একটা। শুধু ডিডিটি ভাই? হ্যাঁ, ডিডিটি ইংলিশ, ভাই বাংলা। হ্যাঁ, সাথে এটা থাকলে বেটার হয়, ইউটিউবের ডেসক্রিপশনটা চলে যায় আর কি। এটা তো ইউটিউবের, এটাতে ইউটিউবের ডেসক্রিপশনটা চলে যায় এটা থাকলে। @ ডিডিটি কেমিস্ট্রি, এর নিচে ছোট করে লিখে দিবেন। হ্যাঁ, ওটাতে ক্লিক করো, এটা লিখলে তো ডিরেক্ট ইউটিউব চ্যানেলে যাবে। ওকে বাচ্চারা, হ্যাঁ, 1 2 2 2 1 2 2। আচ্ছা, আমি লিখি, হ্যাঁ, আমার সাথে লিখ, আমার সাথে লিখ, আয় একটা একটা করে। সোডিয়াম ক্লোরাইড কত? 1, কারণ এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের যোজনী কত? 1। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী কত? 2। সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের যোজনী কত? 1, কিন্তু আছে কটা? 2। তাহলে 1 গুণ 2, 2 একে
2। এই তো তোরা ছোটবেলায় গুণ শিখছিস, পারিস। লাস্টটা দেখ, ম্যাঙ্গানিজ সালফেট। ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজের কত এখানে 2। দেখ সালফেট কি লিখি আমরা ভাইয়া? সালফেটকে আমরা এইভাবে লিখি না, সালফেটকে লিখবি হচ্ছে যে SO4 2-। তাহলে ও যদি 2- হয়, ম্যাঙ্গানিজ কত হবে? 2+ হবে। তাহলে আমরা তো বলছি ছোটবেলায় কসম কাটছি যে খোদার কসম আমরা কি করব না, আমরা তুল্য সংখ্যায় কোনো প্লাস মাইনাস বসাবো না। তাহলে এখানে শুধু কি হবে? শুধু 2 হবে। তাহলে এখানে কত হবে? 2। এবার আয় ক্রোমিয়াম সালফেট, এটার কত? লাস্ট কোশ্চেন, ক্রোমিয়াম সালফেট এটার কত হবে বল? ক্রোমিয়াম সালফেট কত হবে? এটার অ্যান্সার যে দিতে পারবি সে বস। ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট কত বল? যে অ্যান্সার দিবি সেই বস। ফাহিম মুনতাসিম, তোর নামের সাথে মিল আছে। আর ক্যামেরার পিছনে তোদের এক ভাইয়া আছে, তার নাম হচ্ছে মুস্তাসিম। শাবাশ বেটা। ফাহিম মুনতাসিম বলছে 6। আবিদা আমার বোন, বোন বলছে 6। বাকি আমার অনেক ভাই বোন 2 3 2 3 বলতেছে। আচ্ছা, রৌদ্র সাহা আমার ভাই বলছে 6। আসাদুল ইসলাম 6। মানে যারা হচ্ছিস আমার ভাই আমার বোন তারা বলতেছিস 6। আর বাকি যারা 2 3 সব রোহিঙ্গা, সব উগান্ডাবাসী। হ্যাঁ, এই দেখ, এই উগান্ডার দল দেখ, খেয়াল কর আমার এইখানে কে আছে? এখানে আছে ক্রোমিয়াম আছে, তাই না ভাইয়া? ক্রোমিয়াম এটা আমরা 2 ভাবে চিন্তা করতে পারি। ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। দেখ 2 ভাবে চিন্তা করি। একটা হচ্ছে যদি আমরা ক্রোমিয়ামের চিন্তা করি, ক্রোমিয়ামকে আমরা কিভাবে লিখি? ক্রোমিয়াম 3+, এভাবে লিখি না? ক্রোমিয়াম আয়নটা এভাবে লিখি। তো ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, ক্রোমিয়াম আছে 2টা, তাহলে কত? 3 × 2 = 6। এভাবে চিন্তা করতে পারি আমরা, এভাবে চিন্তা করতে পারি, এটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়েতে চিন্তা করতে পারি। দেখ সালফেট, সালফেটকে তুই কিভাবে লিখিস বল? সালফেটকে তুই লিখিস হচ্ছে এইভাবে, এই যে SO4 2-। এখন 2- মানে কত? 2 আছে কয়টা? 3টা। তাহলে টোটাল কত? 3 দুগুণে 6। তাহলে আমরা যেভাবেই চিন্তা করি না কেন এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে 6। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কার সাথে খেলা? হারবে নাকি? ওই তো আমাদের ভাই ব্রাদার না। এবার বুঝছি সবাই? বাচ্চারা সবাই ক্লিয়ার বলো? বাচ্চারা সবাই ক্লিয়ার? সাবাস, এই তো সুন্দর সুন্দর, নাইস। ওকে ফাইন, ক্লিয়ার 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 হলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, এই যে তুল্য সংখ্যা, আমাদের লাস্ট তুল্য সংখ্যা এটা, সেটা কি? সেটা হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যা। সেটা কি? সেটা হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যা। জারক বিজারকের তুল্য সংখ্যা এটা, এটা। তো এখন বাচ্চারা জারক আর বিজারকের তুল্য সংখ্যা কি হবে? জারক কি করে? ইলেকট্রন দেয় নাকি নেয়? বিজারক কি করে? ইলেকট্রন দেয় নাকি নেয়? এটা আমাদের জানতে হবে, তাই না? তো জারক বিজারকের তুল্য সংখ্যাকে যদি আমরা এক লাইনে লিখি তাহলে সেটা লিখব দানকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। সেটা কি? সেটা হচ্ছে দানকৃত, মানে কয়টা ইলেকট্রন দিল। দানকৃত বা হচ্ছে গ্রহণকৃত। তোর কি ক্ষুধা লাগছে মুস্তাসিম? দানকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা খাওয়া ফেলছি গতকালকে, আল্লাহ মাফ করো। আচ্ছা দেখ বাচ্চারা, তাহলে কি লিখছি? দানকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। এখন কে দান করবে, কে গ্রহণ করবে, এটা তো আমাদের জানা দরকার। আমরা ছোটবেলায় একটা লাইন শিখছিলাম না? জারণ মানে যেন কি? এই বাচ্চারা বল, জারণ মানে কি? জারণ মানে কি? কি শিখছিলাম ছোটবেলায়? জারণ মানে জারণ মানে কি শিখছিলাম? জারণ মানে হচ্ছে ছাড়ন, তাই না? কি ছাড়ন? কি ছাড়বি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, কি ছাড়বি?
ইলেকট্রন ছাড়বি। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ছাড়ন। তারপরে কি শিখছিলাম? জারণ মানের বারণ, জারণ মানের বারণ। এই বারণ মানে বারণ করা না, বাধা দেওয়া না। এই বারণ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। কবি এখানে ছন্দ মিলানোর জন্য বৃদ্ধি পাওয়াকে কি লিখছে? বারণ লিখছে। আর এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ঘটে কোথায়? বিজারকে, বিজারকে। তাহলে এই যে দেখ, বিজারক কি করে? ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ে। এই লাইনটা মনে রাখলে তোর জারণ বিজারণের ইহকাল পরকাল সকল কোশ্চেন তোর মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলছি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানের বারণ, অর্থাৎ জারণ মান বৃদ্ধি পাবে, এবং এই ঘটনাগুলো ঘটে হচ্ছে বিজারকে। তাহলে বিজারক কি করে? ইলেকট্রন ছাড়ে। তাহলে জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। জারক কি করে? জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। জারণ ইলেকট্রন গ্রহণ, জারক, জারণ ইলেকট্রন, সরি জারক, জারণ না, জারক, জারক, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, আয় এবার তাহলে আমরা উদাহরণ দিই। আচ্ছা, এই উদাহরণগুলো একটু বিলকি জিলকি লাগবে, একটু কষ্ট লাগবে এই উদাহরণগুলো, বাট সহ্য করব আমরা, বিশ্বাস করব জাস্ট কোনো মতে। হ্যাঁ, যখন আমরা আবার ওই জারণ বিজারণ বিক্রিয়া টিক্রিয়া পড়বো, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ভিতরে আসবে, কারণ এগুলো একটু একটু বড় সড়ো জিনিস। হ্যাঁ, আচ্ছা দেখ, ধৈর্য ধরে সবাই। যেমন ধর পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা একটা জারক। ঠিক আছে, এই জারক কি করবে? এই জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। এখন তার তুল্য সংখ্যা কি? তার তুল্য সংখ্যা হচ্ছে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করলো। এখন আমরা কেমনে বুঝবো? তো কেমনে বুঝবো, এটা বোঝার জন্য তোর একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের জারণ মান কি বের করতে পারবি? আমাকে একটু তোরা কমেন্টে বল, তোরা কি জারণ মান বের করতে পারিস? বল। জারণ মান বের করতে পারিস কিনা বল। জারণ মান বের করতে পারি কিনা আমরা? জারণ মান পারি? জি পারি। ও ফাইন, তাহলে তো ঠিক আছে, ফাইন, পারলে নাইস। তাহলে এইখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত? দেখ, 4টা অক্সিজেনের -8, একটা পটাশিয়ামের +1 বাদ দিলে কত থাকে? -7। তাহলে এই যৌগটাকে শূন্য হইতে হইলে ম্যাঙ্গানিজের কত হওয়া লাগবে? +7 হওয়া লাগবে। তাহলে এইখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। এইবার তোর একটা জিনিস জানা লাগবে যে জারণ বিজারণ বিক্রিয়ায় এই ম্যাঙ্গানিজ +7 থেকে ম্যাঙ্গানিজ +2 হয়, অর্থাৎ Mn2+ হয়, Mn2+ হয়। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে বুঝ, একদম মনোযোগ দিয়ে। এটা জীবনে একবার বুঝ, আর জীবনে বোঝা লাগবে না। ঠিক আছে, সবাই তাকা আমার দিকে। যে জারণ বিজারণ বিক্রিয়ায় এই ম্যাঙ্গানিজ +7 থেকে +2 হয়। ক্লিয়ার? এবার আয় কেমিস্ট্রিতে প্লাস মাইনাস বলতে কি বুঝোস তোরা? কেমিস্ট্রিতে প্লাস মাইনাস হচ্ছে, মাইনাস মানে কি, নেগেটিভ মানে কি, মানে হচ্ছে ইলেকট্রন, তাই না? এখন ধর কারো মাথার উপর -2, তার মানে কি? সে 2টা ইলেকট্রন খাইছে। কারো মাথার উপর -2 মানে 2টা নেগেটিভ, তার মানে কি? সে 2টা ইলেকট্রন খাইছে। আর কারো মাথার উপর +2, তার মানে কি? সে 2টা ইলেকট্রন দিয়ে দিছে। কেমিস্ট্রিতে নেগেটিভ আর পজিটিভ কিছু নাই, প্রেসেন্স অফ ইলেকট্রন, অ্যাবসেন্স অফ ইলেকট্রন। প্রেসেন্স অফ ইলেকট্রন মানে ইলেকট্রন আছে, তার মানে তুই নেগেটিভ, তুই ইলেকট্রন খাইছস, তুই নেগেটিভ। আর তুই ইলেকট্রন ছাইরা দিছস, বিদায় করে দিছস, তুই কি? তুই পজিটিভ। ক্লিয়ার? এখন আয়, এই ম্যাঙ্গানিজ আগে ছিল 7 বার পজিটিভ, ঠিক আছে, 7 বার পজিটিভ। তার আগে মানুষ 7 বার ভালো বলতো, এখন সে 2 বার পজিটিভ, তার এখন মানুষ 2 বার ভালো বলে। তার মানে কি? 5 বার সে কোনো না কোনো আকাম করছে, তাই না? আর কেমিস্ট্রিতে আকাশটা কি? কেমিস্ট্রিতে আকাশ হচ্ছে ইলেকট্রন খাইছে। কি করছে? ইলেকট্রন খাইছে। তার মানে সে কি করছে? তার মানে সে এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা ইলেকট্রন খাইছে। তাহলে এবার তোরা বল, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের E = কত হবে বল?
কত হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত হবে? এই বাচ্চারা বল, দ্রুত বল, যারা যারা এখনো বেঁচে আছিস। হ্যাঁ, এই তো নাইস, ফাইন। তুল্য সংখ্যা হবে 5। তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা 5 হবে। কারণ কি? কারণ কি? তুল্য সংখ্যা 5, ফাইন। এখন তোর একটা জিনিস মনে হইতে পারে যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে ম্যাঙ্গানিজ 2+ হবে? এটা ভাইয়া মুখস্থ, এটা মুখস্থ। এটা একটা বড় টেবিল আছে, যখন তোরা এই চ্যাপ্টার যখন আমরা পড়াবো, জারণ বিজারণ পড়াবো, জারণ বিজারণ ইলেকট্রনীয় সমতা পড়াবো, তখন এটা একটু মুখস্থ করাবো আমরা, ঠিক আছে? সো আপাতত আমরা প্রসেসটা জেনে রাখি, বেসিকটা জেনে রাখি যে কিভাবে বের করতে হয়, তারপর ওটা মুখস্থ করলে কাজ শেষ। ওই সময় যাওয়ার জন্য এগুলো আবার নতুন করে বুঝাইতে না হয়। তখন যখন বলবো যে এটা না এটা না এমনি, বলবি হ্যাঁ ভাইয়া এটা তো এমনি শিখে আসছি। ক্লিয়ার? তাহলে এটা কত? এটা হচ্ছে 5। এরপরে আরেকটা উদাহরণ, এবার আরেকটু বিলকি জিলকি উদাহরণ। এই যে এটা K2Cr2O7, এইটা এইখানে এই যে K2Cr2O7, এখানে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা কত? ক্রোমিয়ামের ক্রোমিয়ামের কত, জারণ মান কত? যারা জারণ মান বের করতে পারিস না, আমরা একটা বেসিক বিল্ডিং ক্লাসে জারণ মান বের করা শিখাবো, ঠিক আছে? আমি বিশ্বাস করি এখানে অনেকে আছে যারা জারণ মান বের করতে পারে না, তো তাদের জন্য কিছু কমন জারণ মান এবং কিছু অ্যাডভান্স জারণ মানের একটা বেসিক বিল্ডিং ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে দেখ 7টা অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনের -2 করে কত? 7 দুগুণে 14, -14। আর 2টা পটাশিয়ামের +2, তাহলে -14 থেকে +2 বাদ দিলে কত? -12। তাহলে এই যৌগটা শূন্য হইতে হলে এই যে 2টা ক্রোমিয়াম মিলে কত হইতে হবে? -12 হতে হবে। তো 2টা ক্রোমিয়ামের -12 হতে হবে, একটা ক্রোমিয়ামের কত হবে? +6, ঠিক আছে? এই জিনিস যদি তোরা না পারিস, এটা একটা বেসিক বিল্ডিং ক্লাসে দিব। তোরা সবাই বলতেছিলি যে পারি, এজন্য আমি এটা স্কিপ করলাম আজকে। হ্যাঁ, ওকে। তাহলে এবার আয়, না একটু বেশি লাগবে, আরো 15-20 মিনিট লাগবে। তাহলে দেখ +6। এখন ওই যে আবার আরেকটা জিনিস জেনে রাখা লাগবে। কি জেনে রাখা লাগবে? যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট জারণ বিজারণ বিক্রিয়ায় সে এই Cr ক্রোমিয়াম +6 থেকে হয় কত? ক্রোমিয়াম +3। কত হয়? ক্রোমিয়াম +3 হয়, ক্রোমিয়াম 3+। এরকম কয়টা ক্রোমিয়াম আছে? যে Cr2 2টা আছে, তাহলে 2টা ক্রোমিয়াম 3+ হয়। এবার আয়, সামনে তাকা, বুঝ কি বলতেছি, বুঝ। দেখ এই যে ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামরা আগে মানুষ কয়বার ভালো বলতো? 6বার ভালো বলতো, 6টা পজিটিভ ছিল। এখন 3বার ভালো বলে, তার মানে 3টা আকাশ সে করছে। এই 3টা আকাশ কি ভাইয়া? 3টা আকাশ হচ্ছে 3টা ইলেকট্রন সে খাইছে, এজন্য তারা 3বার। আগে 6বার ভালো বলতো, 3টা আকাশ করছে, 3বার মাইনাস হয়ে গেছে, তাই না? তো তার মানে এখন তারা ভালো বলে কয়বার? 3বার। তো কেন 6 থেকে 3-এ কেন নামছে? কারণ সে 3টা ইলেকট্রন খাইছে। ক্লিয়ার? কয়টা ইলেকট্রন খাইছে? 3টা ইলেকট্রন খাইছে। এখন দেখ 3টা ইলেকট্রন খাইছে একজনে, ওরা আছে কয়জন? 2 জন। কারণ এই যে +6 কয়টা? ক্রোমিয়াম 2 এর না, ক্রোমিয়াম 2টা ক্রোমিয়ামের মিলে কত হওয়া লাগতো? +12 হওয়া লাগতো। একটা ক্রোমিয়ামের কত? +6। তাহলে এই যে +6 থেকে +3 হয়েছে কয়টা ক্রোমিয়াম? একটা ক্রোমিয়াম, কিন্তু এখানে আছে কয়টা? 2টা। তাহলে 2 জন মিলে কয়টা ইলেকট্রন খাইছে? 6টা খাইছে। তাহলে এইখানে তার ইলেকট্রন খাওয়ার সংখ্যা কত? 6টা। তাই যদি হয় এই যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত হবে বলেন আপনারা? তুল্য সংখ্যা কত? এই যে অনেকেই তুল্য সংখ্যা 3, তুল্য সংখ্যা 3। তোর মাথা জিনিস না বুঝে আগে 3 অ্যান্সার দিয়ে ফাটায় ফেলছে। আরে উগান্ডাবাসীর দল রে, ধৈর্য সয় না, মানে ধৈর্য নাই তাদের। 6। হ্যাঁ, তাহলে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 6। ক্লিয়ার? তুল্য সংখ্যা 6। একটা +3, 2টা 3 দুগুণে 6, ঠিক আছে? ওকে, তারপরে মনে কর কিসের কথা বলবো? ধর মনে করে এইটা আয়রন
2+, আয়রন 2+ থেকে এটা হইল আয়রন 3+, আয়রন 2+ থেকে এটা হয়েছে আয়রন 3+, এর তুল্য সংখ্যা কত বল? এর তুল্য সংখ্যা কত হবে বল? কত হবে? এক। এই তো সাবাস, এই তো সবাই পারছস। যে আগে মানুষ তারে 2 বার ভালো বলতো, এখন তারে 3 বার ভালো বলে। তার মানে কি করছে? সে একটা ভালো কাজ করছে। আর কেমিস্ট্রিতে ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে ইলেকট্রনকে ছেড়ে দেওয়া। এই যে সে একটা ইলেকট্রনকে ছেড়ে দিছে, একটা ইলেকট্রনকে সে মাইনাস করে দিছে, ছেড়ে দিছে। আর যে ছাড়ে সে কে? বিজারক। ওরা খাইছে, ওরা কে ছিল? ওরা ছিল জারক। যে ছাইরা দিছে সে কে? বিজারক। তাহলে এইখানে তার তুল্য সংখ্যা কত হবে? এইখানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, তুল্য সংখ্যা 1। আচ্ছা, এরপরে দেখ এইটা এবার I2 আয়োডিন। আয়োডিন থেকে কি হয়েছে? আয়োডিন থেকে 2I মাইনাস হয়েছে, এটা হয়েছে 2I মাইনাস হয়েছে। তাহলে আয়োডিনের তুল্য সংখ্যা কত বল? এই I2 এর তুল্য সংখ্যা কত? এখানে ইকুয়াল টু কত হবে? I2 এর তুল্য সংখ্যা কত হবে? দেখ, এই যে আয়োডিন I2 এর জারণ মান কত? 0, নিউট্রাল অ্যাটম। সেখান থেকে 2টা মাইনাস হয়েছে, একটা হয়েছে আয়োডাইড মাইনাস, আবার ওরা কয়জন? 2 জন। তাহলে 2টা মিলে কয়টা ইলেকট্রন সে খাইছে? আগে তারে মানুষ ভালোও বলতো না, খারাপও বলতো না। কারণ কি? কারণ তার তুল্য জারণ মান হচ্ছে 0। একটা জারণ মান কত? 0। তারে মানুষ আগে ভালো বলতো না, খারাপও বলতো না। এখন তারে 2 বার খারাপ বলতেছে। মানে একজনরে একবার, 2 জন মিলে কয়বার? 2 বার। তার মানে সে 2টা আকাশ করছে। 2টা আকাশ কি? সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। ঠিক আছে, 2 হবে। ফাইন ফাইন, এই তো নাইস। তুল্য সংখ্যা হবে 2। এই তো সবাই পারছস, সাবাস, নাইস। তাই মনে হয় যে তুল্য সংখ্যা বিষয়টা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, তাই না? আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের তুল্য সংখ্যা মানে সংক্রান্ত আলোচনা। এখন আমরা আরো ছোটখাটো 2-1টা জিনিস পড়বো, পড়লে আমাদের আজকের বেসিক বিল্ডিং ক্লাস শেষ। আয় আরো ছোটখাটো 2-1টা জিনিস পড়ি। এই যে এদিকে আয়। এখানে দেখ, এগুলাতে আর কোনো প্যারা হবে না, এগুলা দেখবেন তুই পারস, বুঝবি। রাসায়নিক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কেমিস্ট্রিতে 2টা তুল্যাঙ্ক আছে, একটাকে বলে রাসায়নিক তুল্যাঙ্ক, আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, আয় খেয়াল কর কি জিনিস। প্রথমে আয় একটা টার্ম তুল্য ভর। তুল্য ভর, তুল্য ভর ইকুয়াল টু কি? তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে m/e। ঠিক আছে, এখন এই এমটা কি ভাইয়া? এম কি? এম হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর, তাই না? এমটা কি? এম হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর। আর ইটা কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। ই কি? ই হচ্ছে তুল্য সংখ্যা। তার মানে কারো আণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে যেটা আমরা পাবো সেটা কি? সেটা হচ্ছে তুল্য ভর। আবার যে কারো, সেটা মনে করো সালফিউরিক অ্যাসিড, ধর মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হোয়াট এভার ইট ইজ, কারো ভরকে, আণবিক বা পারমাণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে কি বলবো? তুল্য ভর। ঠিক আছে, আর এই যে তুল্য ভর, এই তুল্য ভরেরই আরেকটা নাম হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এটাকে কি বলে? এটা কি বলে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এবং এটাকে বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। এই যে এটা বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? রাসায়নিক তুল্যাঙ্ক, এটাকে বড় হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এরপরে এখন যদি বলা হয় যে ই অফ সালফিউরিক অ্যাসিড H2
SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত হবে? তাহলে বল বাচ্চারা, পারবি কিনা? সালফিউরিক অ্যাসিডের ভর কত ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের ভর হচ্ছে 98, 98। আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা ছোটবেলায় পড়ে আসছি, এখন কিন্তু আমরা পারি, তাই না? এখন আমরা পারি, এই যে আমরা পড়ছি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক তুল্যাঙ্ক যদি আমরা বের করি, রাসায়নিক তুল্যাঙ্ক ই, এটা যদি আমরা বের করি বা তুল্য ভর যদি বের করি, তাহলে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব। কারণ এটা কি? এটা হচ্ছে m/e, m/e, ঠিক আছে? এইটা। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে ভাইয়া? রেজাল্ট আসবে হচ্ছে 49। এটার একক কি হবে? দেখ, তুল্য সংখ্যার কি কোনো একক আছে? তুল্য সংখ্যার কোনো একক নাই। তুল্য সংখ্যা একটা সংখ্যা। আর এই যে উপরে ভর, ভর কি? গ্রাম। এই ভরটা কিসে? এটা হচ্ছে গ্রাম আণবিক ভর। তাহলে গ্রাম ডিভাইডেড বাই এখানে ভর, মানে তুল্য সংখ্যা কিছুই নেই, তার মানে কি? 1। তো 1 দিয়ে যদি তুই গ্রামকে ভাগ দেস, তাহলে একক কি আসবে? গ্রাম আসবে। এটা আলটিমেটলি তুল্য ভরটাও কি একটা ভর। তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর, এটার একক হচ্ছে গ্রাম। আর এটা কিভাবে বের করি? আমাদের আণবিক ভরকে আমরা যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলেই বের হয়ে যায় কি? রাসায়নিক তুল্যাঙ্ক। এবার পরেরটা কি ভাইয়া? পরেরটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা হচ্ছে তোদের ওই যে তড়িৎ রসায়ন সেকেন্ড পেপারে যা কাজে লাগবে, বাট আমরা এটা দেখে রাখবো। যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেটা হচ্ছে জেড। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। জেড, তড়িৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, ঠিক আছে? এখন এই জেড ইকুয়াল টু কি ভাইয়া? এই জেড ইকুয়াল টু হচ্ছে m/EF, m/EF, ঠিক আছে? এইখানে এফটা কি ভাইয়া? এফ হচ্ছে ফ্যারাডে ধ্রুবক। এফ কি? এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক। সায়েন্টিস্ট ফ্যারাডের নাম শুনছি আমরা, সেই ফ্যারাডে ধ্রুবক। এবং এই এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 96,500 কুলম। 96,500 কুলম। কুলম কি? কুলম হচ্ছে চার্জের একক। এবার আমরা যদি এটার একক বের করতে যাই, তাহলে দেখ, ভরের একক কি? ভরের একক হচ্ছে গ্রাম। আর এই যে তুল্য সংখ্যার কোনো একক নাই, ধর 1 ইন্টু ফ্যারাডের ধ্রুবক এফ, এটার একক কি? ওই যে 96,500 কুলম, তার মানে কি? সি। তাহলে এখান থেকে কি থাকতেছে? এখান থেকে থাকতেছে গ্রাম পার কুলম। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, গ্রাম সি ইনভার্স কুলম ইনভার্স, গ্রাম পার কুলম। তাহলে এটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক। এখন যদি তোকে বলে যে কেউ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে, কার? মনে কর তুই যে কারো, ধর সালফিউরিক অ্যাসিডের তুই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করবি, তাহলে কি বসাবি? ধর জেড অফ সালফিউরিক অ্যাসিড সাপোজ ধর, বা মনে কর যে কোনো একটা কপারের, ধর মেটালের কথা যদি বলি, ধর কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তুই বের করবি, তাহলে কত দিয়ে? কপারের ভর কত ভাইয়া? কপারের ভর হচ্ছে 63.5। কপারের তুল্য সংখ্যা কত? কপারের তুল্য সংখ্যা হচ্ছে 2। কারণ কি? কারণ যে কপার এইভাবে বিক্রিয়া করে, দেখ, কপার 2+, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কি করে? কপার হিসাবে জমা হয়। এই যে এটা, এই জিনিসগুলা জাস্ট তোদেরকে প্রিমিটিভ ধারণা, মানে জাস্ট ইনিশিয়াল একটা ধারণা দিতেছি। হ্যাঁ, এটাই ফাইনাল না, এটাই ফাইনাল খেলা না, প্র্যাকটিস ম্যাচ খেলতেছি আমরা। ফাইনাল ম্যাচে তো আগুন ঝরবে, আগুন। তো এখানে যে কপার 2+ কি করে? 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসাবে জমা হয়। তাহলে কপারের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এখানে তুল্য সংখ্যা কত? 2 ইন্টু এই যে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 96,500। এবার এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং অ্যান্সারটা আসবে হচ্ছে গ্রাম পার কুলম্ব এককে, ঠিক আছে? এখন লাস্ট ওয়ান, যদি আমাদেরকে বলে যে আমাদের এই রাসায়নিক তুল্যাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে, তাহলে সেই সম্পর্কটা আমরা স্থাপন করতে পারবো কিনা? দেখ, ছোটবেলায় আমরা শিখছিলাম কি? Z = m/E
ই এফ। এখন বাচ্চারা দেখতো এই যে এম বাই ই, এই যে এম বাই ই, এম বাই ই এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার এই যে বড় হাতের ই, তাই না? বড় হাতের তুল্য ভর ই, এটা কি? এম বাই ই। তুল্য ভর জিনিসটা কি? এম বাই ই। ঠিক আছে, তাহলে এই যে এম বাই ই এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আমরা ই, এটাকে লিখতে পারবো হচ্ছে ই ইন্টু, ইন্টু না, ডিভাইডেড বাই এফ, ই ডিভাইডেড বাই এফ। এটাকে আমরা কি লিখতে পারবো? উপরে হবে ই, নিচে হবে এফ। এখান থেকে আমরা কি লিখতে পারবো বাচ্চারা? এখান থেকে আমরা লিখতে পারবো ই ইকুয়াল টু জেড ইন্টু এফ। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডে ধ্রুবক। রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়াল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডে ধ্রুবক। ঠিক আছে, তো আরো দুই একটা ছোট ছোট জিনিস ভাবছিলাম আজকে পড়াবো, কিন্তু আমার কেন জানি এই মুহূর্তে মনে হচ্ছে যে আজকে যদি আরো জিনিস দেই তাহলে এতক্ষণ ধরে ক্লাসটা তোরা যে এনজয় করতেছিস, সব বুঝতেছিস, পারতেছিস, এই জিনিসটা একটু ড্রপ খাবে, তোদের ব্রেনের উপর প্রেশার পড়বে। তাই আজকে আমি আর পড়াবো না তোদেরকে। নেক্সট টুকিটাকি যে এইসব জিনিস আছে এগুলা নেক্সট ক্লাসে, নেক্সট বিবিসি ক্লাসে আবার পড়াবো। ঠিক আছে, তো তোদেরকে কিছু কাজ দিব, সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো আমরা নিতেছি, হ্যাঁ, এই ক্লাসগুলার হচ্ছে তোরা সুন্দর সুন্দর নোট করবি। এই নোটগুলো আমাদের যেই সব গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে তোরা নোট দিবি। ঠিক আছে, আমরা দেখবো যে কত সুন্দর সুন্দর নোট তোরা তৈরি করতে পারিস, কত সুন্দর সুন্দর নোট তোরা আপলোড করতে পারিস। এবং এই জিনিসগুলো কি করব? আমরা নিজেরা দেখব। হ্যাঁ, সবসময় মনে রাখবি যে আমরা যত কিছুই পড়াই না কেন, তোদের নিজেদের হাতে তৈরি করা নোট ওইটা হচ্ছে বেস্ট। কারণ কি? কারণ পরীক্ষার আগের রাতে তোর নিজের নোটটা দেখলে তুই বুঝবি যে কোথায় কোনটা লেখা, কোনটা কি জন্য লেখা, কোনটাকে ছোট ছোট মার্ক করে লেখা। আমরা ক্লাসে অনেক কথাই বলি, সব কথা তোর মনে থাকবে? থাকবে না। এজন্য নোট করতে পারে। নোটগুলা আমাদের যেসব গ্রুপ আছে, আমাদের এই যে ধর বন্দি পাঠশালা গ্রুপ, হ্যাঁ, বন্দি পাঠশালা গ্রুপ, তারপর আমাদের ট্রিপল বন্ড গ্রুপ আছে, ট্রিপল বন্ড গ্রুপ আছে, হ্যাঁ, তারপর আমার নিজের গ্রুপ আছে ডিডিটি সৈনিক। এই যে এইভাবে লেখা, ডিডিটি লেখা ইংরেজিতে আর বাংলায় লেখা সৈনিক, ডিডিটি সৈনিক। এই যে গ্রুপটা এইটা। তারপরে যে আমাদের ট্রিপল বন্ড গ্রুপ আছে, তারপরে তোদের সৈকত ভাইয়ের গ্রুপ আছে হাউস অফ কেমিস্ট্রি, হাউস অফ কেমিস্ট্রি। এই গ্রুপগুলা যেই কোনো গ্রুপে, তো যেই গ্রুপে মন চায় আপলোড দিবি তুই, যেই তোর এই যে তুই কই, তুই এখন বন্দি পাঠশালা না, বন্দি পাঠশালা সকল গ্রুপ তোর, কোনো কথা নেই। তোর যেই গ্রুপে মন চায়, যা আমার গ্রুপ যেটা ডিডিটি সৈনিক এটা তোর গ্রুপ, তুই আমার সৈনিক এটা তোর গ্রুপ, তোর গ্রুপে তুই নোট দিবি, তোর যা মন চায় তা দিবি। এবং আমি যদি সুন্দর নোট দেখি ডেফিনেটলি আমি রেসপন্স করবো, আমি বলবো যে তোর নোটটা কেমন হয়েছে বা এখান থেকে আরো কি কি করা যেতে পারে। সো এই রেসপন্সগুলো তোরা করবি, এই কাজগুলো করবি, আমাদের সাথে ইন্টারাকশন বাড়াবি এবং হোপফুলি আমাদের এই জার্নিটা অনেক সুন্দর হবে। আজকে তোদের সাথে আমার প্রথম ক্লাস, তোরা বাচ্চা মানুষ, বেশি লোড দিলাম না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। শেষ।